এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। একটা কথা বলি। সমুদ্র চোখ মেলে রোদের পানে তাকায়। সে বলল, বলো। আপনি কি আমায় ভালোবাসেন? তোমার কি মনে হয়? আমি বুঝতে পারি না আপনাকে। সমুদ্র কোনো কথা বলল না। রোদ আবার বলল, যদি আমি ধরিনি আপনি আমাকে ভালোবাসেন, তাহলে কবে থেকে ভালোবাসেন? তোমার খুব জানতে ইচ্ছে করছে? বলবো, সব বলবো, সময় হোক। কবে আসবে সেই সময়? খুব শীঘ্রই। এখন ঘুমাও। আরেকটা কথা বলি। সমুদ্র জবাব দেওয়ার আগেই রোদ বলল, চিনো প্রাচ্যকে আলাদা করবেন না প্লিজ। স্বামী স্ত্রীর মধ্যেই ঝামেলা হতেই পারে, মিটমাট করে নিলেই ঝামেলা শেষ হয়ে যায়। শ্রীনো এটা কি করে করতে পারলো? চিনোর জায়গায় আজকে আপনি থাকলে সেম কাজ করতেন, এবং আপনি সেটা করেছেন। রেহান যেদিন আমার স্পর্শ করেছিল, সেই দিন কি আপনি রেহানকে মারেননি? কারণ আপনি সহ্য করতে পারেননি। আমাকে অন্য কেউ ছবি মানতেই পারেননি, তেমনি চিনো সেটা সহ্য করতে পারেনি, কারণ চিনো প্রাচ্যকে ভালোবাসে। ভালোবাসার মানুষটার জন্য সাথে অন্য একটা ছেলেকে দেখেছে, তাই চিনোর মাথা ঠিক রাখতে পারেনি। আমার কথা সঠিক, কিন্তু শ্রীনের উচিত ছিল পাচ্চুকে জিজ্ঞেস করা। হ্যাঁ, এই সামান্য ভুল চিনো করেছে। তোমার কাছে এটা সামান্য মনে হচ্ছে? রোদ মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে বলল, বন্ধুদের মধ্যে এত ভুল বোঝাবুঝি থাকলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। যাক, ওকে বন্ধু বলতে আমার বাদে এখন। চিনো ভুল করেছে, মাফ করে দিন। তুমি অনেক কথা বলে ফেলছো, এখন ঘুমাও। সোহার 7 মাস চলছে। পেট কিছুটা উঁচু হয়েছে। হাঁটাচলা করতে তার খুব কষ্ট হয়। তামিম কোনো কাজ সোহাকে করতে দেয় না। বাড়ির সবাই আস্তে আস্তে সব কিছু মেনে নিয়েছে, বিশেষ করে সোহাগী। নিজের বংশের প্রথম প্রদীপ আসতে চলেছে। তামিমের অনাগত সন্তানের কথা ভেবেই সোহাগী সব কিছুতে মেনে নিয়েছে, কিন্তু সোহার সাথে কোনো কথা বলে না। প্রতিদিন তাড়াতাড়ি কাজ শেষ করে তামিম বাড়ি ফেরে। সোহার দেখাশোনা যতক্ষণ পর্যন্ত তামিম বাড়ি থাকে ততক্ষণ পর্যন্ত সেই করে। তামিম না থাকলে নীল সারাক্ষণ লেগেই থাকে। বিকেলে তামিম সোহার হাত ধরে সিঁড়ি বেয়ে ছাদে উঠায়। তামিম বলল, খুব কি কষ্ট হচ্ছে তোমার? এতগুলো সিঁড়ি বেয়ে ওঠা কি এখন চারটিখানি কথা? সারাদিন ঘরে থাকো, একটু বাইরে বেরোতে পারো না? বাইরে আলো বাতাস শরীরে মাখলে শরীর সতেজ হয়ে ওঠে। ধুর, এখন আর আগুলো ভালো লাগে না আমার। নীল পেছন থেকে বলল, দিনকে দিন তুই বুড়ি হয়ে যাচ্ছিস তো সোহা। তোর কথার মধ্যে কেমন যেন বুড়ি বুড়ি গন্ধ পাই। তোর কাছে যদি আমাকে বুড়ি মনে হয় তাহলে তাই। তামিম বলল, এক বাচ্চার মা হয়ে বুড়ি হয়ে গেল, কি হবে? পরবর্তী বাচ্চার প্ল্যানিং তাহলে বাদ দিতে হবে। দরকার হলে তাই করবে। কথা বলতে বলতে সবাই ছাদে পৌঁছে যায়। সোহাকে দোলনায় বসায়। সোহার দুপাশে দুজন বসে, নানান রকম গল্প করতে থাকে। হুট করে সোহা আহ করে আর্তনাদ করে। তামিম উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? কোথায় ব্যথা পেয়েছো? তোমার দুষ্টু ছেলে কিক মেরেছে। মোটে না, আমার ছেলে কখনো তার মাকে কষ্ট দিতেই পারে না। তাই বুঝি? আচ্ছা তুমি দেখো, আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছি সে তার মাকে আঘাত করেছে কিনা। এটা বলে ছাদে মেঝেতে হাঁটু গেঁথে বসে সোহার মাথায় কান পাতে তামিম। মাথা তুলে মুচকি হেসে বলল, আমার ছেলে বলছে সে তার মাকে ইচ্ছা করে আঘাত করেনি। নীল সোহার আর তামিমের কাণ্ড দেখে মুচকি হাসে। তামিমকে সরিয়ে এসে বলল, এবার আমি কান পেতে শুনবো, দেখি আমার ভাতিজা আমায় কি বলে। কিছুক্ষণ পর সোহা নীলকে বলল, কি বলেছে? শুনবি? বলো। বলেছে সে খুব শিগগিরই দুনিয়াতে আসতে চলেছে আর ফুফির সাথে খেলা করবে। প্রাচ্য দুহাত, তৃণ তার দুহাতের মুঠোয় নেয়। করুণ কণ্ঠে বলল, আমায় ক্ষমা করে দে। তোকে অবিশ্বাস করে আমার ঠিক হয়নি। সেদিন মাথা ঠিক ছিল না, কোনটা বিশ্বাস করব কোনটা অবিশ্বাস করব বুঝতে পারিনি। ঠিক ভুল বুঝতে বিচার করার অবস্থায় ছিলাম না। রাগের মাথায় তোর উপরে নির্মম অত্যাচার করেছি আমি। প্রাচ্য কোনো কথা বলল না। তৃণ আবার বলল, এভাবে চুপ করে আসিস কেন? কিছু তো বল। তোর এই নীরবতা আমি মেনে নিতে পারছি না। প্রাচ্যর হাত ছেড়ে নেয়। তৃণকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তৃণ জড়িয়ে ধরে প্রাচ্যকে। এতদিন প্রাচ্য তার কাছে ছিল, মনে হয়েছে কত বছর ছিল না, কত বছর যেন দেখাই হয়নি।
প্রাচ্য কান্না করতে করতে বলল, তুই খুব খারাপ, তুই আমাকে খুব কষ্ট দিয়েছিস। তৃণা দু হাতের আঁচলা দিয়ে প্রাচ্যর মুখটা তুলে বলল, আজ তোকে কথা দিলাম, আর কখনো তোকে কষ্ট দেব না, শুধু ভালোবাসবো। প্রাচ্য আবার কেঁদে দেয়। দুজন দুজনকে ঝাপটে ধরে। এভাবেই তাদের ভুল বোঝাবুঝি মিটে যায়। এখন তাদের মধ্যে কোনো বাধা নেই, আছে শুধু ভালোবাসা। বিয়ে করবে না বলে বিয়ের আসর দেখে পালিয়েছিল নীল, এখন আবার সেই সিফাতের বাবা মা আবার এসেছে নীলের বিয়ের প্রস্তাব নিয়ে। নীল পালিয়ে গেছে, তারপর তাদের এটা নিয়ে কোনো আপত্তি নেই। সিফাতের বাবা মা চায় নীলকে তাদের পুত্রবধূ করে ঘরে তুলতে চায়। সিফাতের বাবা যখন সোলোমান মির্জার কাছে আবার প্রস্তাব দেয়, তখনই সোলোমান মির্জা কোনো কথা দেয়নি, বলেছে নীলের মতামত জানিয়ে তারপর তাদেরকে জানাবে। আগেরবার নীলের মতের বিরুদ্ধে বিয়ে ঠিক করেছে, নীল পালিয়ে গেছে। যদি আগেরবার মতন পালিয়ে যায়, এবার নীলের মত নিয়ে বিয়েতে আগাবে। নীল বসে আছে তার দাদুর সামনে। সোলোমান মির্জা তাকে ডেকে পাঠিয়েছেন। দাদু নীলকে বলল, তোমার আঙ্কেল সিফাতের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। নীল বলল, তুমি কি বলেছো? আগেরবার সিফাতের সাথে তোমার বিয়ে ঠিক করেছিল, তুমি পালিয়ে যে আমাদের সম্মান রাখোনি। এবার সেই ভুল করতে চাই না। তোমার মতামত জানতে তোমাকে ডেকে এনেছি। দাদু, আমি এই বিয়ে করতে পারবো না। কারণ কি? দাদু, আমি একজনকে ভালোবাসি। নির্দ্বিধায় বলে ফেলল নীল। সে কে? নীল আমতামতা করে বলল, স্বপ্ন। সমুদ্রের বন্ধু স্বপ্ন? হ্যাঁ। তুমি এখন যাও। সোলোমান মির্জা স্বপ্নকে খুব ভালো লাগে। যে কয়দিন এ বাড়িতে ছিল তিনি দেখেছেন এই ছেলের অমায়িক আচরণ। স্বপ্নর মতো একটা ছেলের হাতে নীলকে তুলে দিতে পারলে তিনি খুব খুশি হবেন। তিনি বাড়ির সবাইকে জানায়। বাড়ির সবাই সোলোমান মির্জার মত দিয়েছে। সোলোমান মির্জা খুব শিগগির নীলের বিয়েটা দিতে চায়। নাতি নাতনি সবার বিয়ে হয়ে গেছে, এখন বাকি আছে নীল। মৃত্যুর আগে তার প্রিয় নাতনির বিয়ে দেখে যেতে চায়। দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছেন তিনি। হঠাৎ করে কোন দিন না চলে যায় ওপারে। ভালো পাত্রর সন্ধান যখন পেয়েছে, তখনই শুভ কাজটা দ্রুত করতে চান। তিনি সমুদ্রকে ফোন করে সব জানায়। সমুদ্র রেগে গিয়ে বলল, নীলের জন্য আর কোনো ছেলে পেলে না, স্বপ্নকে বেছে নিতে হয়েছে। স্বপ্ন ছাড়া অন্য কোনো ছেলের সাথে নীলের বিয়ে দাও, তাতে আপত্তি নেই আমার। নীল তো স্বপ্নকে ভালোবাসে, স্বপ্নকে ছাড়া নীল কাউকে বিয়ে করবে না। দাদু, তুমি কবে থেকে ছোটদের সিদ্ধান্ত নিজেদের সিদ্ধান্ত মনে করো? নীল এখন আবেগের বসে বলবাল কি বলল, আর তুমি তাদের সায় দিয়ে দিলে। নীলের এই সিদ্ধান্তে আপত্তি জানানোর প্রয়োজন বোধ করলে অবশ্যই করতাম, কিন্তু স্বপ্নকে আমি দেখেছি, ও খুব ভালো ছেলে। বাড়ির সবার স্বপ্নকে পছন্দ হয়েছে। তোমার বন্ধু তোমার সবার আগে পছন্দ হওয়ার কথা। আমার বন্ধু? তাই তো মানা করছে। তোমার থেকে স্বপ্নকে বেশি চিনি আমি। কদিন হলো স্বপ্নকে চিনছ, তাতেই তোমার ভালো মনে হয়েছে? মধ্য কথা, নীলকে স্বপ্নের কাছে ছাড়া অন্য যে কারো কাছে বিয়ে দাও, আমার আপত্তি নেই। এটা বলে লাইন কেটে দেয়। এক বোনকে বন্ধুর কাছে বিয়ে দিয়েছে, বন্ধু কি হাল করেছে। দ্বিতীয়বার এই ভুল করতে চায় না। স্বপ্ন যতই ভালো হোক, বন্ধুদের কাছে বোন বিয়ে দিয়ে বন্ধুত্ব নষ্ট করতে চায় না। আজকে সমুদ্র আর রোদের বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে বিয়ের 1 বছর পার হয়ে গেছে। এই দিনে সমুদ্রর সাথে রোদের বিয়ে হয়েছে। শুধু তাদের বিবাহ বার্ষিকী নয়, আজকে প্রাচ্য আর তৃণর বিবাহ বার্ষিকীও। সমুদ্র বাড়িতে ছোটোখাটো একটা আয়োজন করেছে। আজকে রোদ সবার জন্য নিজের হাতে রান্না করেছে। প্রাচ্য আর তৃণ এই মুহূর্তে এখানে নেই, সেজন্য রোদের মনটা কিঞ্চিত খারাপ। খাওয়া দাওয়ার পর সমুদ্র সহ সবাই বের হয়েছে। রোদ প্রাচ্যকে শুভেচ্ছা জানায়, প্রাচ্যও জানায়। সমুদ্র রোদের জন্য গিফট কেনার জন্য যাচ্ছে মার্কেটে। সাথে স্বপ্ন, ধূসর আছে। স্বপ্ন সমুদ্রর পাশে বসে। হঠাৎ করে স্বপ্ন বলল, গাড়ি থামা। সমুদ্র রাস্তার সাইডে যে গাড়ি থামায়। সে বলল, হঠাৎ কোনো গাড়ি থামাতে বললি? সমুদ্রর কথার কোন উত্তর দিল না স্বপ্ন। স্বপ্ন ইশারা করে ধূসরকে কিছু একটা বলে। ধূসর ইশারা পেয়ে হাতে রাখা রুমালটা দিয়ে সমুদ্রর নাকে চেপে ধরে। আরে কি করছিস? রুমাল দিয়ে নাক চেপে ধরে কি মেরে ফেলার প্ল্যান করছিস নাকি? এটা বলে সমুদ্র জ্ঞান হারে। দুজনে হেসে দেয়। স্বপ্ন যে ড্রাইভিং সিটে বসে। সমুদ্র নিয়ে যায় কাঙ্ক্ষিত জায়গায়। সমুদ্র মিটমিট করে চোখ দুটো খুলল, আবার বন্ধ করে ফেলল। সব কিছু যেন ঝাপসা মনে হচ্ছে তার। দ্বিতীয়বার চেষ্টা করে চোখ খুলে দেখতে পায় 3 জন মানবকে দাঁড়িয়ে আছে তার সামনে। তৃণ বলল, শালাবাবু চোখ মিলতে পারছে না, মাথায় বোধহয় পানি ঢালতে হবে। এটা বলে হাতে রাখা বালতির পানি সমুদ্রর মাথায় ঢেলে দেয়। সমুদ্র ভিজে চুপচুপে হয়ে গেছে। সে চোখ মেলে তাকায়। নিজেকে বন্দি অবস্থায় দেখে। হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছে।
বন্ধুদের দিকে তাকায়। 3 বন্ধু হাসছে। মাথায় কিছু ঢুকছে না। সে তো মার্কেটে যাওয়ার জন্য বেরিয়েছে, তাহলে এখানে বন্দি অবস্থায় কেন? ওরাই বা হাসছে কেন? আর তৃণ কোথা থেকে এলো? তৃণ বলল, কেমন দিলাম শালাবাবু? সমুদ্র তৃণর কথায় প্রত্যুত্তরে কিছু বলেনি, উল্টো স্বপ্নকেই প্রশ্ন করে। এসবের মানে কি? আমায় এভাবে বেঁধে রেখেছিস কেন? খুল তাড়াতাড়ি। খুলবো না। ফাতলামো করছিস? এসব কোন ধরনের ফাতলামো? শালা, তোকে রামদা দিয়ে পেটানো উচিত। তৃণ বলল, আমাকে ঘুষি মেরেছে, আজকে তার শোধ বোধ নেব। স্বপ্ন তৃণকে বলল, ওর সাথে আগে আমার হিসাব মেটাই, তারপর তোর হিসাব মেটাবি। সমুদ্র বলল, কিসের হিসাব মেটাবি? তুষার বলল, আরে ভাই, তারা কিসের? তোর আস্তে আস্তে বলবে। স্বপ্ন শুরু কর। স্বপ্ন একটা চেয়ার টেনে সমুদ্রর সামনে বসে বলল, তুই জানিস আমার আর নীলের ব্যাপারে। তাহলে এখন যখন তোর দাদু আমাদের বিয়ের কথা বলছে, তুই কেন মানা করলে? সবাই যখন রাজি, তাহলে তুই বিয়েটা দিলি কেন? সমস্যা কি? বোনের ভালোবাসে ভিলেন ভাই হিসেবে পরিচয় দিতে চাস? সমুদ্র রাগ দেখিয়ে বলল, তো কি করব? প্রাচ্যর বিয়ের সময় শিয়াবকে কিডন্যাপ করেছি যাতে তৃণর সাথে প্রাচ্যর বিয়ে হয়। বিয়ে দিয়ে কি লাভ হলো? যেমন কোনো দিন আমার বোনের গায়ে ফুলের টোকা পর্যন্ত দিইনি, আর তৃণ আমার সেই বোনকে মেরে হাসপাতালে ভর্তি করিয়েছে। তোর কাছে আবার আমার বোনকে বিয়ে দিয়ে সেই ভুল আবার করার মানুষ নই আমি। সেটা তৃণ আর তোর ব্যাপার। আমাদের ভালোবাসার মধ্যে তুই বাগড়া কেন দিলি? তোর আমার এমন মনে হয় আমি নীলের গায়ে হাত তুলব? এমন তৃণকে মনে হয়নি, কিন্তু তৃণ এখন তার আসল চেহারা দেখিয়ে দিয়েছে। তুষার বলল, তৃণ অন্যায় করেছে, সেটা আমরা মানছি। তুই নিজেও তৃণকে মেরেছিস। তৃণ এই ব্যবহার করার জন্য একটা কারণ ছিল, তাই বলে তুই স্বপ্ন আর নীল এর মাঝে বাধা হয়ে দাঁড়াবি? অবশ্যই দাঁড়াবো। তাহলে সারা জীবন তোকে এভাবে বেঁধে রাখবো। তোর রোদ প্রিয়সের কাছে যেতে দেব না। রোদের সাথে তোদের একটা কাজিন আছে না, তার সাথে সেটিং করে দেব। স্বপ্ন বলল। সমুদ্র ধমক দিয়ে বলল, স্বপ্ন? ধমকে কোনো কাজ হবে না। ধূসর বলল, একটা কাজ কর স্বপ্ন, সমুদ্রকে এখানে বেঁধে রাখ। এই ফাঁকে তুই নীলকে বিয়ে করে নে, হানিমুন করে ফিরে আসলে তারপর সমুদ্রকে ছাড়বো। ভালো হবে না কিন্তু। একবার ছাড়া পাই তোদের 3 জনের অবস্থা খুব খারাপ হবে। তৃণ বলল, আগে ছাড়া পাই, তারপর না হয় প্ল্যান করেছিস। স্বপ্ন ছাড় আমায়। রোদ আমার জন্য অপেক্ষা করছে। ধূসর বলল, বাব্বা, আমাদের সমুদ্রে যে প্রিয়সীর কাছে যাওয়ার জন্য ছটপট করছে। স্বপ্ন বলল, রোদকে ছাড়া তুই যেমন থাকতে পারবি না, তেমনি আমরা কেউ কারো ভালোবাসা মানুষবিহীন থাকতে পারবো না। সমুদ্র কোনো কথা বলল না। তখনই স্বপ্নর ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে। তখনই মোবাইলের স্ক্রিনে রোদের নাম ভেসে ওঠে। ধূসর বলল, কে ফোন করেছে? সমুদ্রের দিকে তাকিয়ে বলল, রোদ। স্বপ্ন ফোন ধরে বলল, হ্যালো। রোদ উদ্বিগ্ন কণ্ঠে বলল, সমুদ্র কোথায়? স্বপ্ন ফোন দিচ্ছি, ধরছে না। এত রাত হয়ে গেল, এখন যে ফিরছেই না। তোরা কি বলতে পারবি সমুদ্র কোথায়? রোদের এই উদ্বিগ্ন কণ্ঠ শুনে সমুদ্রর বুকে এসে লাগলো। গত বছর এই রাতে সে রোদের সব স্বপ্ন ভেঙে দিয়েছিল, নির্মম অত্যাচার করেছিল। সে চেয়েছিল এই রাতটা রোদকে উপহার দেবে। আজ রোদকে সব বলবে, মনে জমে থাকা লুকায়িত ভালোবাসার কথা। সমুদ্র করুণ চোখে তাকায় স্বপ্নর দিকে। স্বপ্ন রোদকে বলল, সমুদ্র আমাদের সাথে আছে, কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যাবে। ফোন কেটে দেয়। তুষার বলল, এবার সমুদ্র পালা, জলদি ফোন দে তোর দাদুকে, বলবি তুই নীলের আর স্বপ্নের বিয়েতে কোনো দ্বিমত নেই। সমুদ্র বাধ্য হয়ে তাই করতে হলো। যে জানে তারা বন্ধু কেমন, দাদুকে ফোন দিয়ে বলে খুব দ্রুত স্বপ্ন আর নীলের বিয়ের ব্যবস্থা করতে। সলোমান মির্জা বলল, কালকেই বলতি তোর মতো নেই, অন্য কোথায় যেন নীলকে বিয়ে দেই, এখন আবার উল্টো কিটকাইছিস। আরে দাদু, আমি জানতাম নীল আর স্বপ্নের ব্যাপারটা। আমি স্বপ্নের বিরুদ্ধে মিথ্যে কথা বলেছি, দেখতে চেয়েছি তুমি কি বলো। এভাবেই দাদা নাতি কথা চলে। ফোন কেটে সমুদ্র বলল, এবার হয়েছে? সবাই হেসে সমুদ্রকে জড়িয়ে ধরে। সমুদ্র হেসে দেয়। তৃণ বলল, আরে সমুদ্রকে ছাড় তোরা, সমুদ্রকে না দেখেই বোধ হয় আমাদের রোদ বৃষ্টি ঝড় এখন হার্ট অ্যাটাক করে ফেলেছে। তোরা একদমই ওকে রোদ বৃষ্টি জ্বর বলে ডাকবি না, এই নামে ওকে শুধু আমি ডাকবো। সবাই একত্রে হেসে বলল, বাব্বা কৃপিম মায়েরি। সমুদ্র বাসায় এসে দেখে রোদ ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে। রোদের কাছে যেয়ে রোদকে কোলে তুলে নেয়। রোদের এই মাত্র চোখটা লেগে এসেছে, সমুদ্রর স্পর্শে জেগে গেল।
দুহাত দিয়ে সমুদ্রর গলা জড়িয়ে আছে। সমুদ্র বলল, আমার কোলে ওঠার জন্য ঘুমের ভান করে শুয়েছিলে? তা না, তোমার জামা কাপড় ভেজা কেন? রুমে এসে রোদকে নামিয়ে দেয়। সে বলল, অনেক কাহিনী আছে, পরে বলবো, এখন যাই ফ্রেশ হয়ে আসি। সমুদ্র ফ্রেশ হয়ে এসে রোদকে নিয়ে ছাদে যায়। রোদকে জড়িয়ে ধরে বসে আছে। রোদ বলল, এবার বলো। সমুদ্র সব কাহিনী বলে। রোদ শুনে হাসতে থাকে। মুগ্ধ হয়ে রোদের হাসি দেখতে থাকে সমুদ্র। কোনো রকম হাসি থামিয়ে বলল, বেশ করেছে তারা, তোমার একটা ব্যবস্থা করা উচিত ছিল। আজকে রাত আমার কাছে অনেক বেশি স্পেশাল, এই জন্য তাদের কথা মেনে নিতে বাধ্য হয়েছি, নইলে তারা আমার কিছুতেই ছাড়তো না। সব বুঝলাম, বাট আজকে রাত তোমার কাছে স্পেশাল কেন? সমুদ্র কোনো কথা বলল না। রোদের চুলে নাক ডুবায়, ঘাড়ে চুমু খায়, কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি তোমায় রোদ বৃষ্টি ঝড়। রোদ চমকে যায় এই কথা শুনে, ঘাড় ঘুরিয়ে সমুদ্রের দিকে তাকায়। সে বলল, কি বললে তুমি? এটা বলে দাঁড়িয়ে যায়। সমুদ্র দাঁড়িয়ে যায়, রোদের হাত টেনে কাছে এনে বলল, ভালোবাসি। রোদের বিশ্বাস হচ্ছে না সমুদ্র এটা বলেছে। এই একটা শব্দ শোনার জন্য সমুদ্রর পেছনে কত ছুটেছে। সমুদ্রর নামে মিথ্যে বদনাম দিয়েছে। চোখে পানি চলে আসে। সমুদ্র রোদের চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করছো কেন? রোদ কিছু না বলে সমুদ্রকে জড়িয়ে ধরে, পাগলের মতন বিলাপ করে বলল, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি, নিজের থেকেই ভালোবাসি। তোমার মুখ থেকে অনাকাঙ্ক্ষিত শব্দ শুনে খুশিতে চোখের পানি চলে আসে। এটা সুখের কান্না। আমায় ক্ষমা করে দাও রোদ, তোমাকে আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি। ক্ষমা তুমি আমার করে দাও। আমি তোমার নামে মিথ্যেই বদনাম রটিয়েছি, তোমার মান সম্মান নষ্ট করেছি। সমুদ্র দুহাতের আঁজলা দিয়ে রোদের মুখটা উপরে তুলে বলল, ভুলে যাও রোদ, তোমার জীবনে সে কালো অধ্যায় ভুলে যাও। গত বছর এই দিনই তোমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছি। আজকে মনে করবে আমাদের জীবনে এমন কিছু ঘটেনি। সবার জীবনে যেভাবে স্বাভাবিকভাবে বিয়ে হয় সেভাবেই আমাদের বিয়ে হয়েছে। আজকে আমরা দুজন অতীতের গ্লানি মুছে দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করব। ভুলে যাব, তুমিও ভুলে যাও। সমুদ্রের কোলে মাথা রেখে শুয়ে আছে রোদ। সমুদ্র বলল, রোদ, হুম আজকে আমাদের বিবাহ বার্ষিকী। হুম তাহলে সে অনুযায়ী আজকে আমাদের বাসর রাত। বাসরাত মানুষের জীবনে একবারই আসে, আমাদের জীবনে সেটা এসেছে এবং চলে গেছে। সে বাসর রাতে আমাদের জন্য স্পেশাল কিছু ছিল না, কিন্তু আমরা চাইলে আজকে মনে রাখার মতো কিছু করতে পারি। রোদ সরু চোখে তাকিয়ে বলল, আমি বুঝেছি আপনার স্পেশাল বলতে কি বুঝিয়েছেন। আজকে সেসব কিছুই হবে না, আজকে আমরা এখানেই বসেই গল্প করব। সমুদ্র মন খারাপ করে বলল, ও আচ্ছা, তুমি কখন থেকে আমাকে ভালোবাসতে শুরু করেছো? এটা বলে উঠে বসে রোদ। সমুদ্র সামনাসামনি বসে বলল, বলো। সমুদ্র রোদের ঠোঁটে চুমু খেয়ে বলল, আজকে তোমাকে সব বলবো। এটা বলে রোদকে জড়িয়ে ধরে। রোদের কাঁধে থুতনি রেখে সমুদ্র বলল, তোমাকে আমি অনেক দিন আগে থেকে ভালোবাসতাম। তাহলে আমায় সবসময় ইগনোর করতেন কেন, বাজে ব্যবহার করতেন কেন? তোমার মনে আছে কিনা জানি না, তোমাকে আমি তোমার কাজিন রোহানের সাথে একবার মিশতে মানা করেছিলাম, কিন্তু তুমি আমাকে দেখিয়ে দেখিয়ে রোহানের সাথে আরও বেশি বেশি মিশতে। তুমি অন্য কোনো ছেলের সাথে মিশবে সেটা আমি মেনে নিতে পারতাম না। আমরা বন্ধুরা ছাড়া তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বললে আমার গা চলে যেত। সেদিন তোমার উপর খুব রাগ হয়েছিল। তোমার এসব আচরণের কারণেই কখনো আমার ভালোবাসার কথা প্রকাশ করিনি। তুমি কথা বলতে আসলে আমার গা জ্বলে উঠত। আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে রেহানের সাথে কথা বলতাম, কারণ আমি দেখতে চাইতাম আমার প্রতি তোমার কোনো ফিলিংস আছে কিনা। যখন দেখতাম তুমি এই বিষয়ে কোনো জেলাস ফিলই করতে না, তখন আমার খুব রাগ হতো। তোমাকে দেখিয়ে দেখিয়ে রেহানের সাথে বেশি করে মিশতাম। ভালো করেছো, এর জন্য তোমাকে আমার সহ্য হতো না। শয়তান ছেলে। তোমার এই চাল চলন আমার ভালো লাগতো না। তোমার এই ছেঁড়া শার্ট প্যান্ট পরা, স্লিপলেস টি শার্ট পরা, এই জামা কাপড় পরলে তোমার শরীর বোঝা যেত। তুমি কি জানো তোমার এই বুকের তেলটা কতবার দেখেছি আমি? এবার ভাবো, আমি যদি অনেকবার দেখি তাহলে যারা তোমার সাথে বেশি মিশতো তারা কতবার দেখেছে তোমাকে আমি ভালোবাসতাম। তোমার সব জিনিস দেখার অধিকার আমার ছিল, কিন্তু তোমার এই চাল চলন আমার ভালো লাগতো না বলেই তোমাকে আমার কাছে অসহ্য লাগতো। তিলের কথা শুনে রোদ তার বুকের দিকে তাকায়, শাড়ি ঠিক করে নেয়। সমুদ্র হেসে দেয় রোদের কাণ্ডে। রোদ সমুদ্রের কানে লতিতে চুমু খেয়ে বলল, তোমাকে কখনো সরাসরি বলি নাই তোমার জামা কাপড় নিয়ে। তোমাকে আমি কথার ছলে অনেকবার বলেছি শাড়ি পরার কথা। জিন্স শার্ট পরার জন্য তোমাকে
বাজেভাবেই অপমান করেছি, কিন্তু অপমান কেন করতাম তুমি বুঝতেই না। তোমার এই মোটা মাথা সেটা ঢুকতো না। সুন্দর করে একটু বললে কি হতো? পরে কিন্তু আমি নিয়মিত শাড়ি পরেছিলাম, তখন কিন্তু কথা শুনিয়েছেন। তোমাকে কথা শোনানি, তোমার প্রশংসা করেছিলাম। এটা কেমন প্রশংসা ছিল? ওইটারে যদি প্রশংসা বলে তাহলে প্রশংসা কি বলবে? তুমি জানো না তোমার সমুদ্র একজন ইউনিক পারসন। দেখো না আমার সব কিছু ইউনিক, তাই আমার প্রশংসা ইউনিক ছিল। আইসে আমার ইউনিক পারসন। জানো রোদ, তুমি একটা ভালো কাজ করেছো। কি? এই যে আমায় বাধ্য করেছো বিয়ে করতে, নইলে কোনোদিন আমি তোমাকে বিয়ে করতাম না। কেন? তোমার চালচলন আমার কাছে বিরক্তকর লাগতো। তোমার এই ছেলেদের সাথে মিশায় ছেলেরা তোমার রূপের প্রশংসা করতো। তোমার রূপের প্রশংসা যদি অন্য কেউ করতো, আমার মাথায় আগুন জ্বলে উঠতো। তখন তোমার উপরে আমার রাগ করতো। অন্য কেউ কেন তোমার প্রশংসা করবে, এসব মানতেই পারতাম না। তাই ভেবেছি তোমায় ভালোবাসা কখনো আমি গ্রহণ করব না, এটাই থাকবে তোমার শাস্তি। তাই তো তোমার ভালোবাসা বুঝেও না বোঝার ভান করে থাকতাম। তুমি জোর করেছো বিদায় আজ আমরা এক হতে পেরেছি, নইলে কোনোদিন তোমাকে আমি বিয়ে করতাম না। রোদ উঠে দাঁড়ায়। সে বলল, ছেলেদের সাথে মিশতাম, শুধু আমার বন্ধুদের সাথে, অন্য কারোর সাথে না। রোহান? রেহান আমার কাজিন, ওর সাথেই কথা বলতেই হতো। তুমি কি জানো রোহান তোমার ভালোবাসতো? না, রেহান আমায় ভালোবাসলে আমায় কি যায় আসে? আমি তোমায় ভালোবাসতাম। কিন্তু আমার যায় আসে, ও তোমায় ভালোবাসতো, তোমায় অন্য নজরে দেখতো। আর তোমার ওই ছেলের সাথে কিসের এত ঘেঁষাঘেঁষি ছিল? রোদ সমুদ্রের দিকে তাকায়। সমুদ্রের চেহারা বদলে যাচ্ছে। রোদ বলল, আমি তোমায় ভালোবাসি সমুদ্র। আমি জানতাম না রেহানের মনে এমন কিছু ছিল। আজকে প্রথম তোমার মুখেই শুনেছি। আমি কোনোদিন রেহানের সাথে কথাই বলবো না, আই প্রমিস। আমার খুব ঘুম পাচ্ছে, নিচে যাবো। সমুদ্র আর কোনো কথা বলল না। মুচকি হেসে রোদকে কোলে করে রুমে নিয়ে যায়। রোদ রুমে যেয়ে দেখে ফুলে ফুলে সাজিয়ে রেখেছে রুমটা। পেছন ঘুরে বলল, তুমি করেছো এটা? সমুদ্র দরজা আটকিয়ে বলল, আজকে আমাদের ফুলসজ্জার রাত, ফুল না হলে কি চলে? রোদ লজ্জা পায়। শাড়ির আঁচল মাথায় তুলে নেয়। বিয়ের রাতে সমুদ্রকে সালাম করতে পারেনি। সালাম করতেই নিচু হতেই সমুদ্র ধরে ফেলে। আরে কি করছো? সালাম করছি। তোমার স্থান পায় না, তোমার স্থান বুকে। এরকম কাজ করবেন আর কখনো। জড়িয়ে ধরে সমুদ্রকে, পকেট থেকে আংটি বের করে পরিয়ে দেয়। রোদের কপালে চুমু এঁকে দেয়। আজকে তাদের মধ্যে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হবে। সোলোমান মির্জা স্বপ্নর মায়ের সাথে ফোনে কথা বলে। তিনি জানিয়েছেন সোলোমান মির্জাকে তাদের পরিবার নিয়ে ঢাকা চলে আসতে। এখন ঘরোয়াভাবেই আংটি বদল করিয়ে রাখবেন স্বপ্নর আব্বু বিদেশ থেকে ফিরলে। সবাই ঢাকা চলে আসে, শুধু সোহা আসেনি। সোহার দেখভাল করার জন্য তামিম রয়ে গেছে। সোহার ডেট ঘনিয়ে আসছে। তৃণ আর প্রাচ্য চলে আসে তাদের বাসায়। স্বপ্নর মা স্বপ্ন আসে সমুদ্রর বাসায়। নীলকে দেখে যায়। আংটি বদলের ডেট ফিক্সড করেছে। ঘরোয়াভাবেই আংটি বদল যখন হবে তখনই বাড়িতে কিছু ডেকোরেশন করে সবাই। নিকট আত্মীয় ডাকা হয়। স্বপ্নর মা আগেই দিয়ে চলে আসে। স্বপ্নর বাবা সোহাগুদ্দিনের কিছু জরুরি কাজ পড়েছে, তাই তিনি বলেছেন কাজ সেরে যথাসময়ে চলে আসবেন। স্বপ্নকে এদিক ওদিক তাকাতেই দেখেই ধূসর বলল, ঝুলে লাভ নেই, সে এখন সাজতে ব্যস্ত, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তখন মন ভরে দেখে নিলেই চলবো। ধূসরের কথায় স্বপ্ন মুচকি হাসে। কিছুক্ষণের মধ্যে ড্রয়িং রুমে নীলকে প্রাচ্য আরদ নিয়ে আসে। স্বপ্ন চোখ তুলে তাকায়। লাল একটা শাড়ি পরেছে নীল, খুব সুন্দর লাগছে। নীল স্বপ্নর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। স্বপ্ন হেসে দেয়। নীলকে স্বপ্নর পাশে বসে। হাত বাড়িয়ে স্বপ্ন নীলের হাত ছোঁয়। নীল লজ্জে হাত ছাড়িয়ে নেয়। স্বপ্ন বলল, হাত ছাড়িয়ে নিলে কেন? এখানে বড়রা সবাই আছে, দেখে ফেললে কি বলবে? তুমি দেখতে পাচ্ছ না বড়রা কথা বলতে ব্যস্ত? ফিসফিস করে তাদের কথোপকথন চলতে থাকে। সোহাগী বেগম স্বপ্নর মায়ের উদ্দেশ্যে বললেন, আফা, আপনার স্বামী আসবে কখন? অনেকক্ষণ তো হলো। স্বপ্নর মা স্বপ্নকে বলল, স্বপ্ন, তোমার বাবাকে ফোন করো, জিজ্ঞেস করো কত দূর এসেছে। স্বপ্ন পকেটের ফোন বের করে ফোন দেয়। স্বপ্ন ধরেই বলল, আব্বু তুমি এখন আসছো কেন? তোমার দেওয়ার ঠিকানায় আমি এসে গেছি, গেটের বাইরে আছি। আমি আসছি আব্বু। স্বপ্ন বাইরে গিয়ে তার আব্বুকে এগিয়ে নিয়ে আসে। ড্রয়িং রুমে আসতেই স্বপ্ন বলল, এই তো আমার আব্বু। মির্জাবাড়ির সবাই শাহেদকে দেখে অবাক হয়। শাহেদ মির্জাবাড়ির সবাইকে দেখে অবাক হয়। কত বছর পর তাদের দেখা হয়েছে। শাহেদকে দেখে স্বামী মির্জা বলল, তুই কোন সাহসে আমাদের বাড়িতে পা রেখেছিস?
উপস্থিত ছোটরা কিছুই বুঝতে পারছে না। সমুদ্র বলল, বড়াব্বু, তোমরা কি পূর্ব পরিচিত? সোহাগের দিকে তাকিয়ে কটমট করে বলল। তাহলে তো ভালোই। সমুদ্র কথার প্রত্যুত্তর নীলের আব্বু কিছুই বলল না। তিনি তার বাবা সোলোমান মির্জার দিকে তাকায়। সোলোমান মির্জা লাঠি ভর দিয়ে উঠে দাঁড়ায়। তিনি শাহেদের সামনে এসে দুটো চড় মারে। সবাই হতভম্ব। স্বপ্নের মা উঠে দাঁড়ায়। স্বপ্ন বুঝতে পারছে না কি হচ্ছে। কয়েক সেকেন্ড পরে সে বুঝে উঠতে পারে। সে বলল, দাদু, এই আপনি কি করেছেন? নীল আর্তনাদ করে বলল, দাদু। সোলোমান মির্জা সেই দিকে খেয়াল না করে তিনি শাহেদকে বলল, একবার তুই আমার মেয়ের জীবন নষ্ট করেছিস, তখন তোর সাথে সম্পর্ক নষ্ট করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন আবার তোর ছেলে আমার নাতনির পেছনে লেলিয়ে দিয়ে আমার নাতনির জীবন নষ্ট করার জন্য দ্বিতীয়বার সেই ভুল আমরা করব না। দাদুর বলা আমার মেয়ে কথাটা তাদের সব কাজে মনে মনে ওড়াতে থাকে। দাদার মেয়ে মানে তো তাদের ফুফু, কিন্তু ছোট থেকে জেনে এসেছে তারা তাদের কোনো ফুফু নেই। তাদের দাদুর 3 ছেলে, তাহলে দাদু কেন আমার মেয়ে বলছে? আর দাদু কেনই বা এসব বলছে? সমুদ্র বলল, দাদু, তুমি এসব কি বলছো? শাহিদ সোলোমান মির্জাকে বলল, কাকা, আপনি আমায় 20 বছর আগেই ভুল বুঝেছেন। এখনো আমি জানতামই না স্বপ্ন যে মেয়েকে ভালোবাসে সেই মেয়েটা আপনার নাতনি। স্বপ্ন বুঝতে পারছে না একটা কথা। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। শামীম এসে বলল, ভুল তো আমরা করেছি, তোর মতো শয়তানকে বিশ্বাস করে। তোর জন্য আমার বোনকে হারিয়েছি। সে কথা 20 বছর আগেই আমি তোমাদেরকে বলছি। এখন আর সেই কথা বলতে চাই না। এখানে আমরা যেই কাজ এসেছি সেই কাজ সেরে ফেলতে চাই। তুই কি করে ভাবলি স্বপ্ন তোর ছেলে জেনেই তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব? ওদের কি দোষ? অতীত টেনে এনে ওদের জীবন কেন দুর্বিষহ করতে চাইছিস? নীল বলল, বাবা, আমি স্বপ্নকে ভালোবাসি। এসব তুমি কি বলছো? শামীম নীলকে ধমক দিয়ে বলল, চুপ কর বেয়াদব মেয়ে। নীল কান্না করতে থাকে। কি হচ্ছে, কেন হচ্ছে এসব? সে স্বপ্নর দিকে তাকায়। স্বপ্নর চোখে অশ্রু। শামীম চিৎকার করে বলল, এই মুহূর্তে তোর পরিবারকে নিয়ে বেরিয়ে যাবি। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক হতেই পারে না। স্বপ্ন এসে বলল, আঙ্কেল, আপনি সব কি বলছেন? জানি না আমার আব্বুর সাথে আপনাদের কি নিয়ে ঝামেলা হয়েছে, তাতে আমার আর নীলের কি দোষ? কেন আপনারা আমাদের দুজনকে আলাদা করতে চাচ্ছেন? দোষ তোমার একটাই, তুমি ওই ছেলে লোকটার ছেলে। আজকে থেকে তোমার সাথে নীলের কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ করবে না। আর যদি শুনি তুমি নীলের সাথে যোগাযোগ করেছো তাহলে খুব খারাপ হয়ে যাবে। নীল কান্না করতে করতে দাদুর কাছে এসে বলল, আবু, এসব কি বলছে? দাদু, তুমি কি বলো? তোমার আব্বু যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক। নীল ছুটে যায় ছোট চাচুর কাছে। সে বলল, ছোট আব্বু, তুমি বাবাকে থামাও, আমি স্বপ্নকে ছাড়া থাকতে পারবো না। তামিমের আব্বু কি বলবেন ভেবে পাচ্ছেন না। একদিকে বোনের হত্যাকারী, অন্যদিকে দাদুর আদুরে মেয়ের ভালোবাসা। ছোট আব্বুকে কিছু বলছে না দেখে সমুদ্রের কাছে সে বলল, ভাইয়া, তুমি কিছু বলো। সমুদ্র বলল, বড়াব্বু, কি হচ্ছে? তোমরা স্বপ্ন বা আঙ্কেলকে এভাবে অপমান করতে পারো না। সোলোমান মির্জা ধমকিয়ে বলল, ছোট ছোটর মতো থাকো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। নীলের আব্বু দারোয়ানকে ডাকতে থাকে। তার আগে স্বপ্নরা বেরিয়ে যায়। নীল কান্না করতে করতে রুমে চলে আসে। সবাই নীলের পিছনে ছুটে। প্রাচ্য নীলের মাথায় হাত বুলিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দিন। নীল ঝাপটে ধরে বলল, সবাই কেন স্বপ্ন পরিবারকে এভাবে অপমান করলো? রোদ বলল, হয়তো 2 পরিবারের মধ্যেই দ্বন্দ্ব আছে। সমুদ্র বলল, দাদু তার মেয়ের কথা বলেছে, কিন্তু আমরা সবাই জানি দাদু কোনো মেয়ে ছিল না। তাহলে এই কথা কেন বললো? প্রাচ্য বলল, কিছু একটা রহস্য আছে ভাইয়া, যা আমরা কেউ জানি না। সেটা জানতে হবে। নীলের মাথায় হাত দিয়ে সমুদ্র বলল, তোর এই ভাইয়া থাকতে তোকে চোখের পানি ফেলতে হবে না, সব ঠিক হয়ে যাবে। সমুদ্র বলল, স্বপ্নর ফ্যামিলিকে এভাবে ডেকে এনে অপমান করার মানে কি দাদু? নীলের আব্বু বলল, এর আগে যদি জানতাম স্বপ্ন ওই শয়তানটার ছেলে তাহলে ওই পর্যন্ত কখনো আগাতো না। প্রাচ্য বলল, দাদু, তোমাদের সাথে স্বপ্নের পরিবারের সাথে কি কোনো দ্বন্দ্ব ছিল? সমুদ্র বলল, সবচেয়ে বড় কথা, দাদু তোমার মেয়ে মানে কি? আমরা জানি আমাদের কোনো ফুফু নেই। নীল বাদে সবাই এক এক করে প্রশ্ন করতে থাকে। স্বপ্ন তার বাবার সামনে দাঁড়িয়ে আছে। তাকে জানতে হবে মির্জা বাড়ির সাথে তার বাবার কি সম্পর্ক ছিল। তার বাবার গায়ে হাত তুলেছে, বাবা কিছুই বলেনি কেন? আমি জানতে চাই বাবা, তুমি মির্জা পরিবারকে কিভাবে চেনো? তোমার গায়ে কেন তার হাত তুলেছে?
আর তুমি চুপ করে সবকিছু মেনে নিলে কেন? শাহিদ চোখ তুলে ছেলের দিকে তাকায়। নিজের অতীত এতদিন পরে সামনে আসবে ভাবতেই পারেনি। শামীম বলল, তোমাদের জানার যখন এত ইচ্ছা তাহলে তোমাদের সবাইকে বলবো। শাহেদ ছিল আমার বন্ধু, জানের দোস্ত ছিল। ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে মানুষ হয়েছে। এটা বলে তিনি একটু থামেন। শিখা ছিল আমাদের 3 ভাইয়ের আদরের ছোট বোন। সবার চোখের মনি ছিল শিখা। শিখা ভালোবাসতো শাহেদকে, কিন্তু শাহেদ অন্য একটা মেয়েকে বিয়ে করে। সেটা শিখা মানতে না পেরে আত্মহত্যা করে। এটা বলে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে, হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে। সমুদ্র বলল, এতে শাহেদ আঙ্কেলের কি দোষ? দোষ তো সব আমাদের শিখা ফুফুর ছিল। দোষ যাই হোক, শাহেদের কারণেই আমাদের শিখা মারা গেছে। শিখার খুনির ছেলের কাছে কিছুতেই আমার মেয়ে বিয়ে দেব না। শামীম সুলেমান মির্জার দিকে তাকিয়ে বলল, বাবা, আমরা কালকেই বাড়ি যাব। বাড়িতে গিয়ে নীলের বিয়ে সিফাত সাথে দেব। তুমি সিফাতের বাবার সাথে এই বিষয়ে কথা বলবে। এটা বলে তিনি হনহন করে হেঁটে চলে যায়। পিছন ফিরে তাকায় নীল তার দাদুর পায়ের কাছে এসে বলল, আমি স্বপ্নকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না দাদু। সুলেমান মির্জা লাঠিতে ভর দিয়ে হেঁটে বেরিয়ে যায়। শাহিদ বলল, মির্জা পরিবারের সবাই আমাকে শিখার খুনি ভাবে। যেদিন শিখা মারা যায় সেদিন মির্জা বাড়ির সবাই আমার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। সেদিন তোমার আম্মুকে নিয়ে মির্জা বাড়ি ছেড়ে এসেছি। আজ পর্যন্ত নিজের দেশের বাড়িতে যাওয়া হয়নি। স্বপ্ন বলল, শিখা ফুফু যখন তোমায় ভালোবাসতো তাহলে তুমি বিয়ে করলে কেন? কারণ আমি জানতাম না শিখা আমায় ভালোবাসতো। জানলেও কিছু করার থাকতো না। আমি তোমার আম্মুকে ভালোবাসতাম। স্বপ্ন তার বাবার সামনে হাঁটু গেঁথে বসে বলল, বাবা, তোমার অতীত যে আমার ভালোবাসা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি নীলকে ছাড়া থাকতে পারবো না। আমি যে তোর ভালোবাসা তাদের কাছে ভিক্ষা চাইবো। নীল রুমে দরজা আটকে কান্না করতে থাকে। রুমের সব জিনিস ভেঙে ফেলে, নিজের মাথার চুল টেনে ছিঁড়ে ফেলে, ফ্লোরে শুয়ে পড়ে ক্লান্ত হয়ে। তখনই স্বপ্নর ফোন আসে। নীল ফোন ধরে কান্না করে বলতে থাকে, স্বপ্ন, এ কি হয়ে গেল? নীলের কান্নার শব্দ শুনে স্বপ্নর বুকে এসে লাগে। স্বপ্ন নীলকে বলল, সব ঠিক হয়ে যাবে নীল। কিচ্ছু ঠিক হবে না স্বপ্ন। কালকে আমরা গ্রামে চলে যাব। বাবা গ্রামে যে আমায় বিয়ে দিয়ে দিবে। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি থাকতে তুমি অন্যকে বিয়ে করতে পারবে না। আমার খুব ভয় লাগছে স্বপ্ন। তোমাকে যদি আমি হারিয়ে ফেলি, তোমাকে হারিয়ে ফেললে আমি বাঁচবো না। স্বপ্ন বলতে ইচ্ছে করছে নীলকে, তুমি আমার অক্সিজেন। মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচে না, তেমনি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু সে বলতে পারেনি। এসব বললে নীল আরও ভেঙে পড়বে। সে নীলকে সান্ত্বনা দিতে থাকে। পরের দিন সকালবেলা শাহিদ আসে মির্জা পরিবারের কাছে, কিন্তু মির্জা পরিবার সবাই তাকে অপমান করে। শাহিদ আকুতি মিনতি করে বলল, 20 বছর আগে যা হয়ে গেছে তা টেনে এনে কেন বাচ্চাদের জীবন নষ্ট করবি? স্বপ্নের কাছ থেকে নীলকে আলাদা করিস না শামীম, তাহলে আমার স্বপ্ন মরেই যাবে। শামীম বলল, তোর জন্য আমার কলিজার টুকরা বোন মরেছে। তুই বুঝিসনি বোন হারানোর কষ্ট? কিন্তু এবার যখন তোর ছেলে ভালোবাসা হারিয়ে ধুকে ধুকে মরবে, তখনই বুঝবি আপন মানুষ হারিয়ে ফেলার কষ্ট। আমি তোর পায়ে পড়ি শামীম, তুই ওদের আলাদা করিস না। ওরা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু শামীম শুনতে নারাজ। শাহিদকে অপমান করে বের করে দেয়। বাবার কাছে সব শুনে স্বপ্ন ভেঙে পড়ে যায়। কি করবে বুঝতে পারছে না। নীলকে ছাড়া সে বাঁচবে না। সবাই গ্রামে চলে যায়। সুলেমান মির্জা বাড়িতে আসার সাথে সাথেই সিফাতের আব্বুকে খবর দেয়। তারা বিয়ে ঠিক করে ফেলে। নীল তার বিয়ে হয়েছে ঠিক হয়েছে শুনে দাদুর কাছে এসে বলল, দাদু, আমি এই বিয়ে করতে পারবো না। তুমি যদি আমাকে মরে যেতে বলো তাহলে আমি তাই করব, কিন্তু তুমি আমায় বিয়ে করতে বলো না। তোকে বিয়ে করতে হবে, এটাই আমাদের শেষ কথা। দাদু, তোমরা এত নিষ্ঠুর হইও না, একটু দয়া করো দাদু। নীল, এখন তুমি তোমার রুমে যাও। তোমার কষ্ট হচ্ছে না দাদু? এই দেখো, তোমার কদম ফুল কান্না করছে। তার চোখ দিয়ে পানি বের হচ্ছে, তার বুক ফেটে যাচ্ছে। তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? তোমার কদম ফুলের চোখের পানি দেখে হচ্ছে না, তুই এখন যা। সারা জীবন তোমরা আমার সব অন্যায় আবদার মেনে এসেছো, এবার না হয় আমার এই অন্যায় আবদার মেনে নাও।
তোমার এই অন্যায় আবদার মেনে এসেছি বলেই তুমি মাথায় চড়ে বসেছ। একবার বিয়ে থেকে পালিয়েছি, আমাদের মান সম্মান ডুবিয়েছ। এটা বলে তিনি বের হয়েছে। ড্রয়িংয়ে এসে সোফার কুশন সব ফেলে দেয়, ফুলদানি সব ছুঁড়ে ফেলে দেয়, ডাইনিং টেবিলের ক্লথ টেনে ফেলে দেয়, গ্লাসগুলো ভেঙে ফ্লোরে পড়েছে, পাগলের মতন ছুটতে থাকে। আর কিছু না পেয়ে ড্রয়িং রুমের মেঝেতে হাঁটু মুড়ে বসে চিৎকার দিয়ে বলল, আমি স্বপ্নকে ভালোবাসি, স্বপ্নকে আমি ভালোবাসি। নিজের হাত দিয়ে চুল গাল খামচে ধরে। তামিম সমুদ্র দুজন নীলের চিৎকার শুনে বেরিয়ে আসে। বোনের এই অবস্থা দেখে ছুটে আসে। দুজন দুদিক থেকে জড়িয়ে ধরে। এতক্ষণ তারা দুজন সবাইকে বুঝিয়েছে যাতে নীলের বিয়ে না দেয়, কিন্তু তাদের কথা কেউ শোনেনি। তাদের একগাদা বকাছকা তার বিনিময়ে শুনতে হয়েছে। সমুদ্র বলল, নীল শান্ত হও। ভাইয়া, তুমি সবাইকে বলো আমি বিয়ে করব না, আমি স্বপ্নকে ভালোবাসি, স্বপ্নকে ছাড়া আমি বাঁচব না। রোকেয়া নীলের কান্না দেখছে দূর থেকে। তার মেয়ে কান্না করছে, কষ্ট যেন তার বুকে বিঁধছে। স্বামীকে অনেক বুঝিয়েছে, কোনো লাভ হয়নি। তিনি দেখেছেন শিখার মৃত্যুতে তার স্বামী কতটা কেঁদেছে। শিখার মৃত্যুর সময় পাগল হয়ে গিয়েছিল, বোনটাকে কত ভালোবাসতেন, নিজের মেয়েকেও ভালোবাসতেন। তিনি মনে করেন শাহেদ তার বোনের খুনি ছেলের কাছে মেয়ের বিয়ে দিয়ে বোনকে অশ্রদ্ধা অপমান করা হবে। কিছুতেই ওই পরিবারের সাথে মেয়ের বিয়ে দেবে না। সেই পরিবারের কারণে আজ তার বোন তাদের মাঝে নেই। শিখা যেমন ভালোবাসা হারিয়ে মরে গেছে, তিনি চান শাহেদের ছেলের ভালোবাসা হারিয়ে কোনো করুণ পরিণতি হোক। এক প্রকার জেদ মাথায় চেপে গেছে। তাই রোকেয়া হাজার বোঝানোর চেষ্টা করে লাভ হয়নি। স্বামী তার কথা বোঝার চেষ্টাই করেনি। তার স্বামীর একটা কথা, স্বপ্নের কাছে তিনি মরে গেলে বিয়ে দেবেন না নীলকে। নীল জ্ঞান হারিয়ে ফেলে। সমুদ্র কোলে তুলে নীলকে রুমে নিয়ে যায়। নীলের যখন জ্ঞান ফিরিয়ে আনে তখন সে স্বপ্নকে ফোন করে বলল, স্বপ্ন, আমার বিয়ে ঠিক করে ফেলেছে আব্বু, আমি কিছুতেই বিয়ে করব না। এই কথা শুনে স্বপ্নের পায়ের তলের মাটি সরে গেছে। এত দ্রুত এত কিছু! নীল তার হবে না সেটা ভাবতেই পারছে না। নীলকে নিয়ে কত শত স্বপ্ন বুনেছে সে। নীলকে নিয়ে স্বপ্নে রঙিন আকাশে উড়বে, কিছুতেই হবে না। না, নীল শুধু তার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, চোখের পানি গড়িয়ে পড়ছে। নীল বলল, স্বপ্ন, কথা বলো। নীল, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তোমাকে ছাড়া ভাবতেই পারি না। স্বপ্ন ছাড়া নীলের জীবন বৃথা। একটু থেমে বলল, স্বপ্ন, আমরা পালাবো, নইলে কেউ আমাদের এক হতে দিবে না। আমায় সিফাতের সাথে জোর করে বিয়ে দিয়ে দিবে। তুমি চলে আসো আমায় নিতে। আমি তার আগে সুলেমান মির্জা নীলের হাত থেকে ফোন নিয়ে নেয়। ফোন আছড়ে ফ্লোরে ভেঙে ফেলে। নীল চিৎকার করে বলল, দাদু। সঙ্গে সঙ্গে নীলের গালে জ্বর পড়ে। স্বামী মেরেছে মেয়েকে। নীল গালে হাত দিয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, তুমি আমায় মারলে বাবা? এই চর তোমায় আরো আগে দেয়া উচিত ছিল। সুলেমান মির্জা শামীমকে বলল, তুই এখান থেকে চল, আমি নীলের সাথে কথা বলছি। শামীম চলে যায়। নীলের হাত ধরে সুলেমান মির্জা তার পাশে বসায়। তিনি বললেন, সিফাতের সাথে যখন তোমার বিয়ে ঠিক হয় প্রথমবার, তখন তুমি পালিয়ে যাও। কিছুদিন পর তুমি বাড়িতে এসেছিলে। এটুকু বলে তিনি থামেন। নীল ভাবছে তার দাদু সেই পুরনো কথাগুলো কেন বলছে। তিনি বললেন, তুমি ভাবছো তো কেন এই কথাগুলো বলছি? নীল হকচকিয়ে যায়। তিনি আবার বললেন, তখন তুমি আমার মাথা হাত দিয়ে বলেছিলে পরের বার তুমি এমন কোনো কাজ করবে না যাতে আমরাও খুশি হই। আমি যা বলবো তুমি তাই মেনে নিবে। তুমি ভুলে গেছো সেই কথা? নীল অশ্রুসিক্ত চোখে দাদুর দিকে তাকিয়ে বলে, না, ভুলিনি আমি। তাহলে কেন তুমি এখন আবার পালিয়ে যাওয়ার কথা ভাবছো? একবার পালিয়ে তুমি আমাদের একদিকে মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। আমার মাথা ছুঁয়ে যে কথা তুমি দিয়েছো, আশা করি তুমি যদি আমার এই দাদুকে ভালোবেসে থাকো, তাহলে তোমার এই পরিবারকে ভালোবেসে থাকো, তাহলে আমাকে দেওয়া কথা তুমি রাখবে আর এই বিয়ে করবে, পালানোর কথা মুখে আনবে না। এটা বলে তিনি বেরিয়েছেন। নীল কান্না করতে থাকে। ছোট থেকে সে সবার অবাধ্য ছিল, কিন্তু এই পরিবারে দাদু তার সব কিছু মেনে নিয়েছে হাসি মুখে। না চাইতে সবাই সব কিছু চোখের সামনে হাজির করেছে। তার জন্য গ্রামে কত মানুষ তার দাদুকে অপমান করেছে, বিয়ে থেকে পালিয়ে যে সম্মান নষ্ট করেছে, সবাইকে সবসময় সে দুঃখ দিয়েছে, সুখ কখনো দিতে পারেনি। তাই সে ঠিক করেছে এই বিয়ে সে করবে। এই বিয়ে করলে যদি অন্তত সবাইকে খুশি করে তাহলে সে করবে। কোনোদিন কেউ তার কোনো কাজে খুশি হয়নি, এবার না হয় অন্তত তাই করবে।
দাদুর কথা রাখবে সে, ভুলে যাবে তার ভালোবাসা। হঠাৎ করে লাইন কেটে যায়। তারপর স্বপ্ন কল ব্যাক করে, কিন্তু ফোন বন্ধ বলছে। স্বপ্ন মন বলছে নীলের সাথে খুব খারাপ কিছু হচ্ছে। স্বপ্ন তার বাবার কাছে দৌড়িয়ে যায়। শাহিদ ছেলেকে এইভাবে আসতে দেখে ঘাবড়ে যায়। তিনি বললেন, কি হয়েছে স্বপ্ন? বাবা, ওরা আমার নীলের বিয়ে ঠিক করে ফেলেছে। আমাকে আজকাতেই হবে এই বিয়ে। আমি এখন মির্জাবাড়ি যাব। এটা বলে স্বপ্ন আর এক মুহূর্ত দাঁড়ায় নিয়ে ছুটে চলে যায়। গাড়ি স্টার্ট দেয়। তার গন্তব্য মির্জাবাড়ি। শাহিদ ছেলের পেছন পেছন অন্য গাড়ি করে আসে। স্বপ্ন ড্রাইভিং করছে আর নীলের সাথে কাটানো স্মৃতির কথা মনে করছে। নীল ছাড়া সে অসম্পূর্ণ। বুকের ভেতর জ্বালা করছে। দাউ দাউ করে জ্বলছে স্বপ্নের বুক। কি যেন হারিয়ে যাচ্ছে। না, নীলকে হারাতে দেবে না। নীল যদি কারো বউ হয় তাহলে একমাত্র তার বউ হবে। নীল, নীল, কোথায় তুমি? তোমার স্বপ্ন চলে এসছে। নীল। মির্জা বাড়ির ড্রয়িং রুম দাঁড়িয়ে চিৎকার করে স্বপ্ন বলতে থাকে। তখনই বাড়ির সবাই নিচে উপস্থিত হয়। শাহিদ এসে পড়ে। নীল স্বপ্ন ডাক শুনে দৌড়িয়ে আসে। তখন পথে বাধা হয়ে দাঁড়ায় স্বামী। তিনি বললেন, যা বলেছি মনে আছে তো? নীল বাবার দিকে তাকায়, মাথা কাত করে জানায় মনে আছে তার। স্বপ্ন এগিয়ে এসে নীলের হাত ধরে বলল, তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে এসছে, চলো। নীল হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি কোথাও যাব না। স্বপ্ন ঘুরে নীলের দিকে তাকায়। নীল বহু কষ্টে বলল, আমি যাব না, তুমি এই বাড়ি থেকে চলে যাও। স্বপ্ন রেগে উঠে বলল, যাবে না বললেই হলো, তুমি চলো আমার সাথে। তোমার পরিবারে কেউ আটকাতে পারবে না। কেন আমি তোমার সাথে যাব? কে হয় তুমি? আমি তোমার ভালোবাসা নীল। এসব তুমি কি বলছো? ভুল করেছি তোমাকে ভালোবেসে। আগে তোমার পরিচয় জানতে পারিনি, এখন তোমার পরিচয় আমি জেনেছি। তুমি আমার ফুপির খুনি ছেলে। তা জেনে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো তুমি ভাবলে কি করে? স্বপ্ন অবাক হচ্ছে, খুব অবাক হচ্ছে। সে বলল, নীল, তুমি কয়েক ঘন্টা আগে তুমি আমায় বলেছিলে তুমি আমায় ছাড়া বাঁচবে না। আমি এসে যেন তোমায় নিয়ে যাই, আর এখন তুমি এসব কেন বলছো? তোমার পরিবার তোমাকে বাধ্য করেছে, তাই। আমার পরিবার কেন আমায় বাধ্য করবে? তারা আমায় জোর করেনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি চলে যাও। এটা বলে নীল সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। এতক্ষণ গলায় যেন কাঁটা আটকে ছিল, চোখের অশ্রু যেন বহু কষ্ট আটকিয়েছে। এখন যেন কাঁদছে, মন প্রাণ উজাড় করে কাঁদছে। স্বামী বলল, এবার আমার বাড়ি থেকে বের হও। স্বপ্ন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শাহিদ এসে বলল, কেন এমন করছিস শামীম? আমার অন্যায়ের শাস্তি আমায় দে, তারপর আমার ছেলে এভাবে শাস্তি দিস না। তোর কাছে আমার ছেলের ভালোবাসার ভিক্ষা চাই, নীলকে তুই আমায় দিয়ে দে। শামীম স্বপ্নকে উদ্দেশ্য করে বলল, দুদিন পর আমার মেয়ের বিয়ে। আমি চাই না তাতে কোনো হট্টগোল হোক, আর হট্টগোল করতে চাইলে তাকে আমি জেনে মেরে ফেলবো। তুই বিয়ে করতে রাজি হয়েছিস কোন মুখে? প্রাচ্য বলল। নীল তার মুখে কঠিন একটা ভাব এনে বলল, তোমরা কি করে ভাবলে আমার ফুপির খুনি ছেলেকে ভালোবাসবো এসব জেনেও? প্রাচ্য বলল, ফুপুকে তো শাহেদ আঙ্কেল গলা টিপে হত্যা করেনি। ফুপু নিজ ইচ্ছে আত্মহত্যা করেছে। এখানে শাহেদ আঙ্কেলের কোনো দোষ নেই। ফুপির আত্মহত্যার কারণ কিন্তু স্বপ্নের বাবাই ছিল। এ কথা যদি ধরে নিই তাহলে এখানে স্বপ্নই কি দোষ? স্বপ্নকে ভালোবেসে এখন অন্য কাউকে বিয়ে করবি কেন? আমার ইচ্ছা হয়েছে তাই করছি, তোমরা এখন যাও। তৃণু এগিয়ে এসে বলল, নীল, তুমি স্বপ্নকে ভালোভাবে একবার দেখেছো? এই কদিনে নিজের কি হাল করেছে। তুমি এভাবে ওকে ছেড়ে চলে গেলে স্বপ্ন শেষ হয়ে যাবে। যাক, তাতে আমার কি? দয়া করে সবাই বের হও, কোনো কথা শুনতে চাই না আমি। সবাই বের হয়ে যায়। নীল বিছানায় উবু হয়ে শুয়ে কান্না করতে থাকে। কি করবে সে? দাদুর কথা রাখতে হলে তার ভালোবাসা জলাঞ্জলি দিতে হবে। কারো পায়ের আওয়াজ শুনে নীল ঘুরে তাকায়। স্বপ্ন দাঁড়িয়ে আছে। স্বপ্নকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। কেমন যেন একটা উস্কো খুস্কো লাগছে। চেহারার কি বেহাল করেছে। স্বপ্ন নীলের পাশে বসে। নীলের হাত দুটো নিজের হাতের মধ্যে বন্দি করে বলল, আমি জানি ওইগুলো তোমার মনের কথা ছিল না, তোমাকে সবাই বাধ্য করেছে। নীল চোখ বন্ধ করে, গড়িয়ে পড়ছে চোখের পানি। হঠাৎ করে স্বপ্নকে জাপটে ধরে কান্না করে দেয়। স্বপ্ন নীরবে কান্না করছে। স্বপ্নর চোখের পানি নীলের ঘাড়ে পড়ছে। নীল বুঝতে পারছে স্বপ্ন কান্না করছে, তার স্বপ্ন কান্না করছে, মানতেই পারছে না। কেন এমন হলো? কি দোষ করেছে তারা? তারা শুধু ভালোবেসেছিল, কেন তাদের ভালোবাসায় সবাই এত বাধা দিচ্ছে?
আগের পুরনো কথা তুলে যে নতুন করে সম্পর্ক করলেই হয়, কিন্তু তারা সেটা করবে না। তারা উঠে পড়ে লেগেছে তাদেরকে আলাদা করার জন্য। তাদেরকে আলাদা করে কি সুখ পাবে? নীল স্বপ্নকে ছেড়ে দিয়ে বলল, চলে যাও স্বপ্ন। চলে যাওয়ার জন্য আসিনি, যেতে হলে তোমাকে নিয়ে যাব। দাদু যদি জানতে পারে তুমি আমার রুমে, তোমায় বেরিয়ে ফেলবে। তোমার সামনে মরতেও রাজি আছে। সেটা সহ্য করার ক্ষমতা আমার নেই। তুমি চলে যাও, 2 দিন পর আমার বিয়ে। দু হাতের আজলা দিয়ে নীলের মুখটা তুলে স্বপ্ন বলল, তুমি না বলেছ তুমি লাল বেনারসি পরে আমার বউ হয়ে আমার ঘরে আসবে, তাহলে এখন কেন এমন করছো? সময় এখন আমাদের সাথে নেই। সময় আমাদের সাথে আছে, তুমি চাইলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে এক্ষুনি আমি নিয়ে চলে যাব। এটা বলে হাত ধরে টান দিয়ে দাঁড়া করায় নীলকে। নীল হাত সারিয়ে নিয়ে বলল, স্বপ্ন পাগলামি করো না, তুমি চলে যাও এখন। পাগলামি না নীল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি বউ হয়ে অন্যের ঘরে যাবে, মানতে পারবো না আমি, শেষ হয়ে যাবো আমি। একদিন দেখো সব ঠিক হয়ে যাবে। নীলের পায়ের কাছে স্বপ্ন বসে পড়ে। নীল আতকে উঠে সরে যায়। স্বপ্ন বলল, আমি তোমার পায়ে পড়ে নীল, তুমি চলো আমার সাথে, আমরা পালিয়ে যাবো অনেক দূরে, কি আমাদের খুঁজে পাবে না। নীল স্বপ্নের সামনে মেঝেতে বসে পড়ে। স্বপ্নের হাত ধরে বলল, স্বপ্ন তুমি যদি একটু হলো আমায় ভালোবেসে থাকো, তাহলে তুমি কখনো আমার সামনে আসবে না। এই নীল, তুমি সব কি বলছো? তুমি জানো না তোমার শুরু বলে তোমাকে কত ভালোবাসা? জানি না, আমি জানতে চাই না। আমি তুমি যদি এখন এখান থেকে না যাও, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। স্বপ্ন আতকে উঠে বলল, এসব বলো না নীল, এসব শুনলে আমি সইতে পারবো না। আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি নীল, আমি আবার আসবো। এটা বলে স্বপ্ন বারান্দা দিয়ে নেমে চলে যায়। নীল মেঝেতে পড়ে কান্না করতে থাকে। স্বপ্নর সাথে এভাবে কথা বলতে তার খুব কষ্ট হয়েছে। স্বপ্ন কিছুতেই গ্রাম ছেড়ে যাবে না। গাড়ি রাস্তার পাশে রেখে গাড়ির ডিকিতে উঠে শুয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে। রোজ নিয়ম করে নীলের সাথে কথা বলা, একদিন লেট করে ফোন করলে বকাঝকা করা, ঠিকমতো খাওয়া দাওয়া না করলে বউয়ের মতন ঝাড়ি মারত। নীলের বিয়ে হয়ে গেলে কে তাকে আদর করে বকাঝকা দেবে, কে তাকে বলবে নিয়ম করে খেতে? চোখের কানিশ পেয়ে গাড়ির ডিকিতে স্বপ্নর চোখের জল পড়ছে। কেউ রুমের মধ্যে কান্না করছে, কেউ রাতের কালো আকাশকে সাক্ষী করে প্রেয়সীর জন্য কান্না করছে। আমি সহ্য করতে পারছি না নীলের কষ্ট। ওর কষ্ট যেন আমার বুকের ভিতরে এসে লাগে। সোহা চোখের জল বিসর্জন দিয়ে বলল। তামিম সোহার কাছে এসে বলল, এই সময় তোমার এইসব নিয়ে চাপ নেওয়া উচিত হবে না। তুমি শুধু শুধু টেনশন করো না, আমরা কিছু একটা করব। প্লিজ তুমি কিছু একটা করো। আমি জানি নীল স্বপ্নকে কতটা ভালোবাসে। স্বপ্নকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে নীল জীবন্ত লাশ হয়ে যাবে, বেঁচে থেকে ধুকে ধুকে মরণ যন্ত্রণা ভোগ করবে। তামিম সোহাকে জড়িয়ে ধরে। সে বলল, চিন্তা করো না, আমাদের নীলের সাথে খারাপ কিছু হবে না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। এটা বলে সে কিছুক্ষণ চুপ হয়ে যায়। দাদা বড় আব্বু কেন এমন করছে? তারা কি দেখতে পারছে না তাদের আদুরে মেয়ের কষ্ট? নাকি রাগে জেদে সে বোধবুদ্ধি হারিয়ে ফেলেছে? অন্যায়ের খারাপ করতে গেলে নিজের বেশি খারাপ হয়। তাদের এই জেদের কারণে না তাদেরকে পস্তাতে হয়। তামিমের মন বলছে খুব খারাপ কিছু হবে। ভাই কিছু একটা কর, স্বপ্নের এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। তৃণ সমুদ্রর কাঁধে হাত দিয়ে বলল। সমুদ্রর মাথায় কিছু আসছে না। কি করবে সে? নীল যদি এই বিয়েতে রাজি না থাকতো কিছু একটা করা যেত। আর বাড়ির সবাইকে মানানোর চেষ্টা করেছে, দাদা চাচাদের জেদের কাছে তাকে হার মানতে হয়েছে। তৃণ আবার বলল, স্বপ্ন সবসময় আমাদের উপকার করে এসেছে, আজ তার এই দুর্দিনে আমরা কিছুই করতে পারছি না। প্রাচ্য রোদের কোলে মাথা রেখে কান্না করছে। একদিকে তার বোন, আরেকদিকে তার প্রাণপ্রিয় বন্ধু। তার প্রিয় দুটো মানুষ আজকে খুব কষ্টে আছে। তাদের কষ্টে যেন প্রাচ্যর বুক ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে সব কিছুর ঊর্ধ্বে রেখে নীল আর স্বপ্নকে এক করে দিতে। তৃণর কথা শুনে প্রাচ্য উঠে সমুদ্রর কাছে এসে বলল, ভাইয়া আমি আর সহ্য করতে পারছি না, তুই কিছু করো। এটা বলে সমুদ্রর বুকে হামলে পড়ে কান্না করতে থাকে। সমুদ্র জড়িয়ে নেয় প্রাচ্যকে। উপর দিকে তাকিয়ে চোখের জল আটকানোর বৃথা চেষ্টা করছে। রোদও কান্না করছে। কেন তাদের প্রিয় বন্ধুর সাথে এমন হচ্ছে? তাদের বন্ধু মহলে প্রিয় হলো স্বপ্ন। আজ সেই স্বপ্নর কষ্ট সব বন্ধুরা উপলব্ধি করছে। কষ্ট আর চোখের পানি ফেলা ছাড়া কিছুই করার নেই কারণ। সমুদ্র স্বপ্নকে ফোন করে বলল, তুই কোথায় স্বপ্ন? তোদের বাড়ির সামনে। তুই এখানে থাক, আমরা আসছি। কিছুক্ষণ আগে শাহিদ সমুদ্রকে ফোন করেছে। এই 2 দিন স্বপ্ন কিছু খায়নি।
সমুদ্রকে বলেছে জোর করে হলে কিছু খাওয়াতে। রোদ একটা হটপট করে স্বপ্নর জন্য রান্না করা ভাত মাংস নিয়ে নেন। বাড়ি থেকে বের হওয়ার সময় শামীম পিছু ডাকে তাদেরকে। তিনি বললেন, কোথায় যাচ্ছ তোমরা? সবাই চুপ হয়ে যায়। শামীম বলল, আমার বাড়ির ছেলে মেয়ে হয়ে তোমরা ওই খুনির ছেলের জন্য ভাত নিয়ে যাচ্ছ? তোমাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। সবাই মুখ কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সমুদ্র পারল না। সে বলল, বড় আব্বু, সবকিছু একটা সীমা আছে, সেই সীমা লঙ্ঘন করা ঠিক না। শামীম হুঙ্কার ছেড়ে বলল, বেয়াদব ছেলে, আমার মুখে মুখে তর্ক করো। আমি কোথায় তর্ক করলাম? আমি তোমাকে জাস্ট চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। শামীমের উচ্চবাক্যের কথা শুনে বাড়ির সবাই বেরিয়ে আসে। শামীম এবার দ্বিগুণ হুঙ্কার ছেড়ে বলল, অবাক আমরা হচ্ছি। 20 বছর পুরনো একটা কাহিনী টেনে এনে সবার জীবন দুর্বিষহ করতে উঠে বসে লেগেছ। সোলোমান মির্জা ধমকের সুরে বলল, সমুদ্র, এভাবে দমকে কয়জনকে চুপ করে রাখবে? একবার ভেবে দেখেছো তোমাদের জেদের বসে নেওয়া এই সিদ্ধান্ত ভবিষ্যতে নীলের জীবনে হুমকি হয়ে দাঁড়াবে? শামীম এসে বলল, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমার মেয়ে জীবন নিয়ে ভাবার জন্য আমি আছি। নীল যদি তোমার মেয়ে হয়ে থাকে তাহলে সে আমার বোন। আমার বোনের লাইফ নিয়ে ভালো খারাপ বলার অধিকার আছে। এটা বলে সে একটু নরম গলায় দাদুকে বলল, তোমার কাছে যখন স্বপ্নের বদনাম আমি করেছি তখন তুমি আমাকে বুঝিয়েছ স্বপ্ন খুব ভালো ছেলে, স্বপ্নের সাথে নীলের বিয়ে হলে খুবই সুখী হবে নীল। তাহলে এখন কেন এমন করছো? দুটি জীবন তোমাদের প্রতিহিংসার আগুনে জ্বলে পড়ে যাচ্ছে। তখন জানতাম না স্বপ্ন কার ছেলে ছিল। বাবার পরিচয় জানার পর স্বপ্ন খারাপ হয়ে গেছে। এখন তো দেখছি তুমি দুমুখো সাপ। এটা বলার সাথে সাথে শামীম সমুদ্রর গালে চড় মারে। উপস্থিত সবাই হকচকিয়ে যায়। শামীম চিৎকার করে বলল, অসভ্য ছেলের সাথে বন্ধুত্ব করে নষ্ট হয়ে গেছিস। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা বোধ হয় দিনকে দিন ভুলে যাচ্ছ। বলতে তোমরা বাধ্য করেছ। এটা বলে বেরিয়ে যায়। তার পেছন পেছন সবাই যায়। স্বপ্নের কাছে সবাই পৌঁছায়। প্রাচ্য আর রোদ জোর করে স্বপ্নকে নিজের হাতে খাইয়ে দেয়। সমুদ্র বলল, কি করবে এখন? নীল আমায় বলছে তাকে যেন ভুলে যায়। এত করে বুঝিয়েছি আমার সাথে চলে আসতে, কিন্তু নীল আমায় বলেছে আমি যদি তাকে ভালোবেসে থাকি তাহলে যেন তার সামনে আর না যায়। তৃণ বলল, হঠাৎ করে নীল কেন বদলে গেল? সকালে দেখেছি নীলকে, নীল বিয়ে করবে না বলেই চিল্লাচিল্লি করেছে, আর সন্ধ্যায় তোর মুখের উপরে তোকে অনেক কথা বলেছে। এভাবে বদলে গেল কেন? প্রাচ্য বলল, নিশ্চয়ই দাদু, বড় আব্বু নীলকে ব্ল্যাকমেল করেছে, তাই হয়তো বাধ্য হয়েছে। সবার মনে ধরেছে প্রাচ্যর কথা। স্বপ্ন আবার যায় নীলের রুমে। নীল স্বপ্নকে জানোই তা বলে অপমান করে। পরে নিজের হাতে ছুরি চালিয়ে দিয়ে বলল, তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এটা বলে নীল হাতের মধ্যে চালিয়ে দেয়। তখন স্বপ্ন নীলের হাত থেকে ছুরি ফেলে দিয়ে বলে সে কখনো আর আসবে না। সবাই মিলে নীলের কাছে জানতে চায় আসলে তাকে কোনো ব্ল্যাকমেল করা হচ্ছে কিনা। নীল তাদের সবাইকে জানোই তাই বলে অপমান করে। সবাই হেরে যায়। যেখানে নীল নিজে চায় বিয়ে হোক, তাহলে অন্যরা কিভাবে সেটা আটকাবে? গায়ে হলুদের দিন রাতে নীল আবার তার বাবা দাদুর কাছে যায়। বাবার পায়ের কাছে ধরে বলল, একদিন নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার মন স্বপ্নকে ছাড়া কিচ্ছুই মানছে না। আব্বু, স্বপ্নকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তোমরা এই বিয়ে ভেঙে দাও। স্বামী মেয়েকে টেনে দাঁড় করিয়ে ছড় মারে। কোনোদিন এই ফ্যামিলির কেউ তার গায়ে হাত তুলেনি, আজ সবাই তার গায়ে হাত তুলেছে। শামীম চিৎকার করে বলল, নির্লজ্জ মেয়ে, বাবার সামনে এসব বলতে লজ্জা করছে না তোমার? না, আমার লজ্জা করছে না। একবার কেন 100 বার বলতে পারবো আমি এই বিয়ে করব না, দরকার হলে পালিয়ে যাব। এটা বলে চলে যেতে নিলেই শামীম ডাকে দাঁড়িয়ে যায় নীল। তিনি বললেন, তুই যদি এই বিয়ে না করিস, পালিয়ে যাস, তোর পালিয়ে যাওয়ার কথা যখন শুনবো তখন এই বিষ খেয়ে আমি মরে যাব। বিষের শিশি দেখিয়ে বলল। নীল বিষের শিশির দিকে চোখ বড় বড় করে তাকায়। বোতলের গায়ে লেখা আছে বিষ। সেদিন তার বাবা তাকে এটা বলে ব্ল্যাকমেল করেছে, তাই বাধ্য হয়ে সবার সামনে স্বপ্নকে অপমান করেছে। তিনি আবার বললেন, এবার তোর হাতে আমার জীবন। বাবার জীবন বাঁচাতে চাস নাকি পালিয়ে যে স্বপ্নকে বিয়ে করবি? কি করবে নীল বুঝতে পারছে না। আবার সে বিষের বোতলের দিকে তাকায়। সে বলল, যাব না আমি পালিয়ে, বিয়ে করব আমি, কিন্তু তোমরা পরে খুব আফসোস করবে, খুব আফসোস করবে। এটা বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি।
শামীমের মুখে হাসি ফুটে ওঠে। এটা বিষের শিশি হলে ভেতরে সব পানি ছিল। ভালোবাসা না পেয়ে তার বোন যেমন আত্মহত্যা করেছে, তেমনই এইভাবে শাহিদ ছেলের কাছ থেকে ভালোবাসা কেড়ে নেবে। তার বোনের পর করুণ নিয়তি যেন স্বপ্নর হোক। তিনি স্বপ্নর চোখে দেখে নীলের প্রতি অফুরন্ত ভালোবাসা। নীলকে না পেলে স্বপ্নর জীবন দুর্বিষহ হবে, এটা তিনি নিশ্চিত জানেন। শামীম করা গার্ডের ব্যবস্থা করে, স্বপ্ন যেন কিছুতেই বাড়িতে ঢুকতে না পারে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। সবাই ফ্যাকাশে মুখ করে নীলের গায়ে হলুদ ছোঁয়। নীল চোখের পানি টপটপ করে পড়তে থাকে। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর বারান্দায় বসে নীল কাঁদছে। এই হলুদ স্বপ্ন নামে তার কপালে গালে ওঠার কথা, কিন্তু আজকে অন্য কারো নামে তার গায়ে হলুদ উঠেছে। বেশি স্বপ্ন দেখে ফেলেছে বলে কিছুতে পূরণ হচ্ছে না। কথায় আছে, কোনো কিছু নিয়ে বাড়তি আশা করতে নেই। যখন সে বাড়তি আশা স্বপ্ন পূরণ হয় না, তখন খুব কষ্ট হয়। সে কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে না। নীলের পিছনে দাঁড়িয়ে আছে স্বপ্ন, খুব কষ্টে সবার চোখ ফাঁকি দিয়ে এসেছে। স্বপ্ন ডাকে, কদম ফুল। একটু আগে সোহার ফোন থেকে স্বপ্নকে ফোন করে যাতে তার রুমে একটা বারের জন্য আসে। কদম ফুল নাম শুনে নীলের বুকের ভেতর উথাল পাথাল শুরু করে। এই ডাক সে আর শুনতে পাবে না। আজকের পর থেকে স্বপ্নর মুখে এই আদুরে ডাক শুনতে পাবে না। ভাবতে বুকের ভেতরে মোচড় দিচ্ছে নীলের। উঠে দাঁড়ায়, ঝাপটে ধরে কান্না করে দেয়। বিয়ে করবে আমার স্বপ্ন? আমি তোমার মুখ থেকে এই কথাটা শুনতে চেয়েছি। চলো আমরা নিজেরা বিয়ে করব, এই আকাশ, এই রাত, এই চাঁদকে সাক্ষী রেখে। বারান্দা দিয়ে আকাশ আর চাঁদকে দেখিয়ে স্বপ্নকে বলল নীল। নীল বলল, বিয়ে করবে আমায়? স্বপ্ন বুঝতে পারছে না নীল কি করতে যাচ্ছে। স্বপ্ন বলল, এভাবে বিয়ে পরে করব, আগে আমার সাথে চলো। তোমার সাথে যেতে পারবো না, কালকে আমার বিয়ে। তাহলে কেন বলছো বিয়ে করতে? আমরা এই আকাশ চাঁদকে সাক্ষী রেখে বিয়ে করব। এখন এসে পাগলামি করার সময় নয় নীল। নীল বলল, 101 টাকা দেড়মোহর ধার্য করিয়া আপনি শাহেদ চৌধুরীর পুত্র স্বপ্ন চৌধুরী শামীম মির্জার কন্যা নীলাদ্রি নীলকে বিয়ে করতে রাজি থাকিলে বলুন, কবুল। স্বপ্ন বড় বড় চোখ করে তাকিয়ে বলল, এসব কেমন পাগলামি নীল? এসব কোনো পাগলামি না স্বপ্ন। আমি তোমাকে বিয়ে করতে চাই, যাতে আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে না পারে। কিন্তু তুমি তো বিয়ে করে আলাদা হয়ে যাবে। নীল কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বিয়ে করেছি, তার একটা কারণ আছে, কিন্তু তুমি আমায় ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। তুমি শুধু এই নীলের, অন্য কারো নও। তাই তো যাওয়ার আগে তোমাকে বিয়ে করতে চাই। স্বপ্ন হয়তো বুঝতে পারছে না নীল কোথায় যাওয়ার কথা বলছে। স্বপ্ন বলল, কালকে তোমার বিয়ে, তুমি কালকে অন্য কারো বউ হয়ে যাবে। আজকে বলছো তুমি আমায় বিয়ে করবে, তাই এইভাবে? এই বিয়ের কথা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। এটা হয় না নীল, আমি তোমাকে বিয়ে করব, আর কালকে আমার সামনে তুমি অন্য কাউকে কবুল বলে আবার বিয়ে করবে। আমি তো সহ্য করতে পারবো না। নীল স্বপ্নর পায়ের কাছে বসে বলল, আমার এই শেষ ইচ্ছা তুমি পূরণ করো স্বপ্ন। আর কখনো কোনো ইচ্ছে নিয়ে দাঁড়াবো না তোমার সামনে। স্বপ্ন নীল উঠে দাঁড় করায়। নীলের চোখের দিকে তাকিয়ে বলল, কবুল কবুল কবুল। নীলের চোখে পানি, মুখে হাসি, জড়িয়ে ধরে সে স্বপ্নকে। সে বলল, এবার আমি যেভাবে বলছি তুমি সেভাবে আমায় বলো। কেন? বারে আমায় কবুল বলতে হবে না? 101 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি শামীম মির্জার কন্যা নীলাদ্রি নীল শাহেদ চৌধুরীর পুত্র স্বপ্ন চৌধুরীর সাথে বিবাহ রাজি থাকলে বলুন কবুল। কবুল কবুল কবুল। লাল বেনারসি শাড়ি পরে বধূ বেশে বসে আছে নীল। কি অপরূপ লাগছে নীলকে। নাকে নোলক, মাথায় টিকলি, হাত দিয়ে ছুঁয়ে দেখছে। এই সাজ তো স্বপ্নর জন্য সাজতে চেয়েছিল। এই সাজে স্বপ্নর সামনে যেতে চেয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ সে বউ সেজেছে, অথচ এই সাজ অন্য কারোর জন্য। দুফোঁটা চোখের জল পড়ে নীলের হাতের উপরে। কালকে সারা রাত স্বপ্নর কোলে মাথা রেখে শুয়েছিল। ভোর হওয়ার আগেই নীল জোর করে স্বপ্নকে বের করে দেয়। তখন দেখেছে স্বপ্নর সেই চাহনি, হৃদয় ভাঙা সেই চাহনি ছিল। তখন শেষবারের জন্য ঝাপটে ধরেছিল। শেষবারের জন্য স্বপ্ন তার কপালে চুমু খেয়েছে। অজান্তে নীলের হাত কপালে চলে যায়। আর কখনো স্বপ্ন তাকে এই জায়গায় ভালোবাসার পরশ দিতে পারবে না, কখনো না। আলমারি ড্রয়ার থেকে বিষের শিশি বের করে। এবারও চোখ বড় বড় করে বোতলে লেখা বিষ তাকায়। সে তো মরতে চায়নি, সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছে, স্বপ্নকে নিয়ে সংসার করতে চেয়েছে। যদি তা না হয় তাহলে বেঁচে থেকে কী লাভ হবে?
কার জন্য বাঁচবে? তার বাবা দাদা যদি জেদ দেখাতে পারে তাহলে যে কোনো মূল্যেই পারবে। তাদের শরীরের রক্তই বইছে নীলের শরীরে। সে পারবে আজকে তার নিজের রাগ জিতকে তার বাবা দাদার জেদকে হার মানাবে। হারতেই হবে তাদেরকে নীলের জিদের কাছে। যেদিন প্রথম তার বাবা তাকে ব্ল্যাকমেল করেছে সেদিনই ঠিক করে নিয়েছে মনে মনে সে এমন কিছু করবে যারা এই পরিস্থিতি তৈরি করেছে। তারা যেন একদিক কেঁদে বুক ভাসা। তারা চাইছে তাকে বিয়ে দিয়ে তার স্বপ্নকে কষ্ট দেওয়ার জন্য। সে কষ্ট স্বপ্নকে একা পাবে কেন? সে কষ্ট তার বাবা দাদাকে পেতেই হবে, চরমভাবে পেতে হবে। 20 বছর আগের সেই ঘটনা এবার ঘটবে। 20 বছর আগে তাদের প্রিয় একজনকে হারিয়েছে, আবার সেই 20 বছর পর তাদের প্রিয় একজনকে হারাবে। আর কোনো কিছু চিন্তা করেনি নীল। ঢকঢক করে বিষ পান করে। বিষের প্রভাবে তীব্রভাবে পেট চলছে। দাঁতে দাঁত চেপে সে যন্ত্রণা সহ্য করছে। ভালোবাসা হারানোর যন্ত্রণা থেকে এই যন্ত্রণা তার কাছে বেশি কিছু নয়। থপাস করে মাটিতে বসে পড়ে, দুহাত দুদিকে প্রসারিত করে পড়ে আছে। কিছুক্ষণের মধ্যে নীলের সবকিছু অন্ধকার মনে হচ্ছে। চোখ ঝাপসা হয়ে আসছে। চোখ বন্ধ করা আগেই স্বপ্নর হাসি মাখা মুখটা ভেসে ওঠে। নীলের মুখে হাসি ফোটে। অস্পষ্ট সুরে বিড়বিড় করে বলল, বাবা দাদু, তোমাদের নীল তোমাদেরকে হার মানিয়ে দিয়েছে। আমার ভালোবাসাকে তোমাদের কাছে হারতে দেয়নি। আমার ভালোবাসা জিতেছে। ভালোবাসি শুরুওয়ালা, ভালো থেকো। বন্ধ হয়ে গেছে নীলের দুচোখ। হৃৎস্পন্দন চলা বন্ধ হয়েছে। নীল নামের সে উড়ন শুনটি আর ফিরবে না। সে চলে গেছে না ফেরার দেশে। প্রাচ্য বাধ্য হয়ে আসছে নীলের ঘরে। বড় আব্বু তাকে খুব করে ধমকিয়েছে যখন সে বলেছে নীলকে নিয়ে আসতে পারবে না স্টেজে। বোনকে আনতে গেলে বোনের কালচে চোখ দুটো তার আগেই নজর যেতে। এই কয়দিন চেহারার বেহাল দশা করেছে নীল। বোনের ফ্যাকাশি মুখটা দেখলে প্রাচ্যর বুক কেঁপে ওঠে। এসব ভাবতে ভাবতে নীলের রুমে আসে। রুমের দরজা ভেজানো ছিল। হালকা ধাক্কা দিতে খুলে যায়। নীলকে এভাবে হাত পা ছড়িয়ে ছিটিয়ে এই অবেলা বিছানায় শুয়ে থাকতে অবাক হচ্ছে। নীলের পাশে বসে ডাকতে চেয়ে হাতকে যায়। নীলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। নীলের পাশে পড়ে আছে বিষের শিশু। হাত বাড়িয়ে হাতে নেয়। প্রাচ্য খুব জোরে একটা চিৎকার দেয়। সেই চিৎকার মির্জাবাড়ির প্রতিটা ইট কেঁপে ওঠে। সবাই ছুটে আসে। সমুদ্র সবার আগে ছুটে এসে বলল, এভাবে চিৎকার দিলে কেন? প্রাচ্য কাঁপা কাঁপা হাতে সবাইকে শিশিটা দেখায়। এটা বলে নীলের দিকে তাকায়। স্বপ্ন ভাবেনি নীল এ কাজ করবে। নীলের মতো সাহসী মেয়ে কখনো এই কাজ করতে পারে না। যা দেখেছে সব ভুল। সমুদ্র বলল, নীল। মির্জাবাড়ির একটা টঙের দোকানে বেঞ্চিতে বসে বসে চোখের জল ফেলছে স্বপ্ন। হঠাৎ করে তার খুব অশান্তি লাগতে শুরু করেছে। বুকের ভেতরে জ্বালা পোড়া করছে। এদিক ওদিক তাকিয়ে হাঁসফাঁস করতে থাকে, যেন তার প্রাণ ভুমরা ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে তো। তার প্রাণ ভুমরা নীল তাকে ছেড়ে চলে যাচ্ছে। তখনই গ্রামের মানুষ সবাই ছুটতেই দেখতে পায়। কেউ কেউ বলছে মির্জাবাড়ির মেয়ে বিষ খেয়েছে। স্বপ্ন আর এক মুহূর্ত দেরি না করে ছুটছে। তার নীলের কিছু হয়নি তো? তার নীলটা বড্ড জেদি। যদি জেদ বসে নিজের কোনো ক্ষতি করে ফেলে? না, স্বপ্ন ভাবতে পারছে না। কিছু পথ যাওয়ার পর স্বপ্ন নিস্তেজ হয়ে পড়ে। শরীরে শক্তি নেই যে দৌড়িয়ে মির্জা বাড়িতে যাবে। সব শক্তি যেন অসার হয়ে আসছে। হাঁটু ভেঙেই পড়ে। সে চিৎকার করে বলতে থাকে, আমার যেতে হবে। আবার উঠে দাঁড়ায়। দৌড়াচ্ছে সে। দৌড়াতে দৌড়াতে একটা ভ্যানের সাথে ধাক্কা খায়। লুটিয়ে পড়ে। কপাল কিছুটা কেটে গেছে। গলগলিয়ে রক্ত বের হচ্ছে। ভ্যানওয়ালা স্বপ্নর কাছে আসতেই স্বপ্ন উঠে আবার দৌড়ায়। ভ্যানওয়ালা স্বপ্নর এমন কাণ্ডে অবাক হয়। সে ভেবেছে হয়তো ভদ্রলোক তাকে দু একটা কথা শোনাবে। তা না, এই ভদ্রলোক উন্মাদের মতো ছুটছে। ভ্যানওয়ালা দেখতে পায় ভদ্রলোক আরেকটু সামনে যেতে আরেকটা ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগেই সেই ভ্যানওয়ালা ভ্যান থামিয়ে 15 মিনিট রাস্তা যেন শেষ হচ্ছে না। বিপদের সময় পথ যেন আগায় না। অবশেষে মির্জা বাড়িতে ঢোকে। কেউ নেই। সবার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। স্বপ্নর বুকের ভেতর মোচড় দিচ্ছে। ছুটে যায় স্বপ্ন নীলের রুমে। নীলের নিথর দেহটা কোলে নিয়ে বসে আছে সমুদ্র। স্বপ্ন বলে উঠল, নীল। সবাই চোখ তুলে স্বপ্নর দিকে তাকায়। স্বপ্ন এলো পায়ে এগিয়ে এসে সমুদ্রের সামনে বসে। নীলের মুখখানা দেখে। নাক মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। এভাবে নীলের মুখ দিয়ে ফেনা কেন বের হচ্ছে? ও কি আবার দুষ্টামি করছে নাকি? প্রাচ্য বলল, নীল বিষ খেয়েছে স্বপ্ন। আর বেঁচে নেই নীল। নীল আমাদের ছেড়ে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। চট করে নীলকে কোলে তুলে নেয়। মজা করছিস? প্রাচ্য অসহায় চোখে বলল, আমি কোনো মজা করছি না স্বপ্ন। নীল আর আমাদের মাঝে নেই। আর কখনো ফিরে আসবে না। আর কখনো দুষ্টুমি করে কাউকে চালাবে না। স্বপ্ন চিৎকার দিয়ে বলল, না, আমার নীল মরতে পারে না। আমার নীল বেঁচে আছে।
ও দুষ্টুমি করছে সবার সাথে। এটা বলে নীলের গালে আলতো করে হাত রেখে বলল, হ্যাঁ নীল, চোখ খোলো, তোমার স্বপ্ন চলে এসছে, আর দুষ্টুমি করতে হবে না। বন্ধুরা সবাই স্বপ্নর পাগলামি দেখে কেঁদে দেয়। স্বপ্ন বলল, হে দেখো নীল, তোমার স্বপ্ন তোমার সামনে, এবার চোখ খোলো, আর দুষ্টুমি করতে হবে না। নীলের কোনো পরিবর্তন না দেখে এবার স্বপ্ন নীল বলে আকাশ ফাটানো চিৎকার দেয়। নীল অসহায় চোখে সমুদ্রের দিকে তাকায়। স্বপ্ন সমুদ্রের এই চাহনি পড়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে পাঁজা কোলে তুলে নেয়। আমার নীলকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, নীল মরতে পারে না। স্বপ্ন নীলকে কোলে নিয়ে ছুটছে, তার পিছু মির্জা পরিবারের সবাই ছুটছে, পুরো মির্জাপুরের জনগণ ছুটছে। এই নীল এই মির্জাপুর মাতিয়ে রাখত, আর সেই নীলের এই অবস্থা। সবাই দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে গেছে, কিন্তু স্বপ্নর ভালো লাগছে। সে তার প্রেয়সীকে নিয়ে এটুকু পথ কেন 1000 মাইল পথ ছুটতে পারবে। স্বপ্ন বলল, কিচ্ছু হবে না নীল, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার স্বপ্ন থাকতে তোমার কিচ্ছু হতে পারে না। নীল হাতগুলো দুলছে। স্বপ্ন দৌড়ানোর সাথে সাথে সমুদ্র গাড়ি নিয়ে বের হয়। স্বপ্নর পথ আটকে দাঁড়ায়, গাড়ির দরজা খুলে দেয়। স্বপ্ন নীলকে নিয়ে উঠে বসে গাড়িতে। সমুদ্র জার্নি নীল বেঁচে নেয়। তারা যখন রুমে ঢুকছিল তখনই মৃত ছিল। নীলের নিঃশ্বাস হার্টবিট বন্ধ হয়ে গেছে, কিন্তু তার এই উন্মাদ বন্ধুকে সব বললে লাভ হবে না, তাই তো স্বপ্নকে সায় দিচ্ছে। তার বিশ্বাস ডক্টর যতক্ষণ পর্যন্ত না নীলকে মৃত বলবে না, ততক্ষণ পর্যন্ত স্বপ্নর বিশ্বাস হবে না। এই সমুদ্র, নীলের শরীর এত শীতল কেন? স্বপ্নের কথাই হুঁশ ফেরে। কি বলবে স্বপ্নকে, তাই চুপ হয়ে গেল। জেলা সদর হাসপাতালে নীলকে আনা হয়। স্বপ্ন ডাক্তার ডেকে পুরো হাসপাতাল মাথায় তুলে ফেলে। ডাক্তার নীলের নার্ভ চেক করে বলল, রোগী আরও 2 ঘন্টা আগে মারা গেছেন। এই কথা শোনার সাথে সাথে স্বপ্ন চিৎকার করে। সে চিৎকার মাটি যেন কেঁপে উঠেছে, আকাশ পাতাল যেন কেঁদে স্বপ্নর বুক ফাটানো চিৎকার শুনে। প্রাচ্য ধূসরকে ফোন করে সব জানায়। এই কয়েকদিন কাজ থাকা ধূসরকে সিলেট যেতে হয়েছে, তাই সবটা ফোনে শুনেছে। কয়েক ঘন্টা আগে ঢাকা এসে পৌঁছেছিল। এই ঘটনা শুনে সে আর থাকতে পারেনি, ফোন দেওয়ার সাথে সাথে ছুটে চলে এসেছে। স্বপ্নর বাবারা চলে এসেছে। নীল দেহটা রাখা হয়েছে মির্জা বাড়ির সামনে। শায়লা, সুহাগী, রোকেয়া কেঁদে বুক ভাসাচ্ছে। তাদের আদুরে কন্যার মৃত্যু মেনে নেওয়া কি সহজ? রোকেয়া আহাজারি করে বিলাপ করে কান্না করছে। তিনি কাকে আর ধমকাবে, কাকে আর শাসন করবে, কাকে বলবে নীল তুমি বড্ড বেড়ে গেছো, তোমার শায়েস্তা করতে হবে, কাকে কথা বলবে? তার কোল খালি করে চলে গেছে। তিনি উঠে দাঁড়ায়, শ্বশুর আর স্বামীর মুখোমুখি দাঁড়ায়। মাথা নিচু করে রেখেছো কেন? মাথা তোলো, এটাই তো চেয়েছিলে। খুশি হয়েছো? তাহলে মুখ এমন গোমরা কেন? হাসো হাসো। আচ্ছা তুমি হাসবে না, আমি বরং হাসি। এটা বলে তিনি হাসতে থাকে। হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। শায়লা আর সোহাগী দৌড়িয়ে আসে। বড় ভাবিকে ধরতে নিলে রোকেয়া তাদের ঝামটা মারে। রোকেয়া উঠে দাঁড়ায়। এবার শ্বশুরকে বলল, সারা জীবন নীলকে আহ্লাদ দিয়ে মানুষ করেছেন, কষ্ট ছুতে দেননি, আর সবচেয়ে বড় কষ্ট আপনি দিয়েছেন বাবা। নীলের দেহটার দিকে আঙ্গুল তাক করে বলল, নীলের ভালোবাসা মানুষের থেকে আলাদা করতে কি সবচেয়ে বড় কষ্ট আপনিই দিয়েছেন। তাই আমার মেয়েটা সেই কষ্ট সহ্য করতে পারবে না বলেই চলে গেছে, আজীবনের জন্য চলে গেছে। সারা জীবন কেন এত আহ্লাদীপনা করেছে? যদি আপনাদের কারণেই নীলকে মরতে হয়, যেদিন জন্ম নিয়েছে সেদিন কেন গলা টিপে মেরে ফেলেননি? তাহলে আজকে এত কষ্ট হতো না। তিনি শ্বশুরের পায়ের কাছে বসে পড়ে। বিলাপ করতে করতে বলল, আব্বা, আব্বা গো, আমার নীলকে এনে দিন। আমি পারবো না নীলকে ছাড়া থাকতে। ও যতই দুষ্টুমি করুক, পুরো মির্জা ভিলা মাতিয়ে রাখতো। দেখেন আব্বা, নীল চলে না যেতে যেতে কেমন ছোট গুমট হয়ে গেল মির্জা ভিলা। মির্জা ভিলায় যে নীলকে খুব প্রয়োজন। আপনি আমার মেয়েকে এনে দিন। আপনাদের জন্য আজ আমার মেয়ে শান্তির ঘুম দিচ্ছে, ওকে জাগিয়ে তুলুন। এবার তিনি উঠে দাঁড়ায়, চোখের জল মুছে। স্বামী শ্বশুরকে বললেন, আপনারা দুজন খুনি, আপনারা আমার নীলের খুনি, খুনি আপনারা। আপনাদের কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এসব বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে। সবাই ধরে রোকেয়াকে ঘরে নিয়ে যায়। শাহিদ এসে শামীমকে বলল, শান্তি হয়েছিস শামীম? চেয়ে দেখ নীলের দিকে, কত হবে বয়স? এই বয়সে নীলকে চলে যেতে হচ্ছে। নীলের মৃত্যুর একমাত্র কারণ তুই। তোর জন্য আজকে নীলের এই অবস্থা। তোর কারণে আমার স্বপ্নের জীবন থেকে তার ভালোবাসা হারিয়ে গেছে। আমি যদি শিখার খুনি হই, তাহলে তুই তোর মেয়ের খুনি। প্রতিহিংসা আগুনে তোকে অন্ধ করে ফেলেছে।
তুই আমার ক্ষতি করতে গিয়ে নিজের সবচেয়ে বড় ক্ষতি করে ফেলেছিস। তুই খুনি শামীম। চলে যায় তিনি। শামীম বসে পড়ে, কানে বিঁধেছে স্ত্রী বলা খুনি শব্দটা। কখনো ভাবিনি 20 বছর আগের ঘটনা আবার ঘটবে। সত্যি সে প্রতিহিংসার বশে নিজের সব বড় ক্ষতি করে ফেলেছে। কথায় আছে, অন্যের ক্ষতি করতে গেলে নিজের সবচেয়ে বেশি ক্ষতি হয়। সেটা শামীমের ক্ষেত্রে হয়েছে। স্বপ্ন তাকিয়ে আছে নীলের মুখের উপরের দিকে। কালকে রাতে নীল তাকে ঝাঁপটে ধরে শুয়েছিল। নীলের মাথাটা তার কোলে ছিল, চোখের অশ্রুবিন্দু ঝরে পড়ছে। স্বপ্ন উঠে দাঁড়ায়, শামীমের সামনে বসে। স্বপ্নকে দেখে চোখ তুলে তাকায়, তার চোখের পানি ছলমল ছলমল করছে। স্বপ্ন বলল, জানেন আঙ্কেল, নীলকে এত করে ডেকেছি, একবারও সাড়া দিচ্ছে না। ওকে একটু ডেকে তুলুন, ওর সাথে আমার কথা আছে। ওকে ডেকে তুলুন আঙ্কেল, আমার সহ্য হচ্ছে না। নীল কেন এতক্ষণ ধরে ঘুমাচ্ছে? চিৎকার দেয়। আবার আকাশ, মাটি, গাছপালা কেঁপে ওঠে স্বপ্নর চিৎকারে। তারা যেন কাঁদেছে, খুব কাঁদেছে। প্রকৃতির জন্য খুব কষ্ট হচ্ছে স্বপ্নর জন্য। তারা মেনে নিতে পারছে না স্বপ্নর চোখের পানি। স্বপ্নর কান্না দেখে তাদের বুক ফেটে যাচ্ছে। স্বপ্ন বলল, শুধু আপনার জন্য আমার নীল চলে গেছে না ফেরার দেশে। আপনার জন্য আমাদের ভালোবাসা আপনি যদি মেনে নিতেন, তাহলে আজ নীল এই পরিণতি হতো না। উঠে ছুটতে থাকে। নীলের মাথাটা তার কোলে নিয়ে বলল, এই নীল, ওঠো, তোমার স্বপ্ন চলে এসছে, তোমাকে নিয়ে যাবে। একবার শুধু ওঠো, ওঠো না নীল, নীল। গগন বিদারী চিৎকার। এই চিৎকার এখানে উপস্থিত থাকা সবার মন কেঁপে ওঠে। স্বপ্ন সাথে সাথে সবাই ডুকরে কেঁদে ওঠে। নীলের দিকে তাকিয়ে আছে সমুদ্র। এই তো তার দুষ্টু বোন। আজকে আর সে দুষ্টুমি করছে না, খুব শান্ত হয়ে শুয়ে আছে। সে যতবার মির্জা বাড়িতে আসতো অনেকগুলো চকলেট আনতো, এনে লুকিয়ে রেখে বলতো তার জন্য কিছুই আনা হয়নি। এটা শুনে নীল কান্না করার ভান ধরে, তার নামে সবার কাছে বিচার দিত। তারপর সমুদ্র চকলেট বক্স বের করে দিল, গালে চুমু খেয়ে বলতো, আমার বেস্ট ভাইয়া। আজকের পর কেউ এরকম কান্না করবে না। আজকের পর কেউ বলবে না লাভ ইউ ভাইয়া, আমার বেস্ট ভাইয়া। কেউ বলবে না হারিয়ে গেছে সে। কান্না ভেঙে পড়ে সমুদ্র। আজ তার মনে হচ্ছে সে মরে যেত। কিচ্ছু করতে পারেনি বোনের জন্য, ভাবতে পারেনি নীল এমন করবে। নীলের মতন সাহসী মেয়ে এই কাজ করবে। তৃণ প্রাচ্যকে ধরে রেখেছে। প্রাচ্য কান্না করছে, তার আদুরে ছোট বোনটা মারা গেছে মেনে নিতে পারছে না। তৃণ চোখের পানি গড়িয়ে পড়ছে প্রাচ্যর মাথার উপর। এই দুষ্টু মেয়েটার সাথে সাজেকে যাওয়ার সময় দেখা হয়েছিল, কতটা দুষ্টুমি করেছে। আর সেই মেয়েটা নিথর দেহটা এখন পড়ে আছে। তুষার ভাবছে স্বপ্নর কি হবে। সে জানে ভালোবাসা না পাওয়ার কষ্ট, আর স্বপ্ন তো ভালোবাসা হারিয়ে ফেলেছে। স্বপ্ন কি করে সহ্য করবে এই কষ্ট? সহ্য করা খুব কষ্ট, খুব কষ্ট। তামিম নীলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই বোনটা মাতিয়ে রাখতো সবাইকে। সে সিগারেট খেলো, দাদুকে বলে দেবে বলে তার কাছ থেকে টাকা নিত। কে তাকে থ্রেট দিয়ে টাকা আদায় করবে? কে করবে? কে? এই বোনটা আজকে চিরদিনের জন্য রেখে আসবে, চিরদিনের জন্য। নীল বলে চিৎকার করে কেঁদে ওঠে তামিম। নীল যদি রোদকে ওই আইডিয়াটা না দিত, তাহলে আজকে সে সমুদ্রকে পেত না। হ্যাঁ, আইডিয়া যতই খারাপ হোক, সে সমুদ্রকে পেয়েছে নীলের জন্য। আজ এই মেয়েটা শান্তির নিদ্রায় গেছে। কাঁদেছে আপনজন, কাঁদেছে গ্রামের মানুষ, কাঁদেছে সবাই। নীলের মৃত্যু শামীম তার ভুল বুঝতে পেরেছে, নইলে সে বুঝতে পারতো না মানুষের জীবনে কিছু কিছু ক্ষেত্রে বড় কিছু ধাক্কা প্রয়োজন হয়। তাহলে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে বা করতে চলেছে। আতর গোলাপ সুগন্ধি লাগিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে রেখেছে নীলকে। নীলের খাটিয়া মির্জাবাড়ির সেই কদম ফুল গাছের নিচে রাখা হয়েছে। স্বপ্ন তার পাশে বসে আছে। নীলের গালে হাত দিয়ে বলল, এই নীল, ওঠো না, তোমার স্বপ্ন তোমার জন্য অপেক্ষা করছে। কথা বলো না কেন? তুমি জানো, তুমি কথাটা না বললে আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলছে, এটা কথা বললি না তুমি? আজকে কেন তো চুপ করে আছো? শাহেদ স্বপ্নর কাঁধে হাত দেয়। স্বপ্ন বাবাকে দেখে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি নীলকে বলো আমার সাথে কথা বলতে। নীলের এই নীরবতা আমি মেনে নিতে পারছি না। শান্ত হ বাবা। কি শান্ত হব? আমার নীল কথা বলছে না, তোমরা বলছো শান্ত হতে। এটা বলে আবার নীলের পাশে বসে। সে বলল, তুমি খুব খারাপ নীল, কথা দিয়ে কথা রাখলে না। আমরা হাত ধরে চলবো বলে আমি ছেড়ে চলে গেলে, আমি একা রেখে কেন চলে গেলে? তুমি ছাড়া এই দুনিয়াতে স্বপ্ন নিঃস্ব। কি করে বাঁচবো আমি নীল, কি করে বাঁচবো? কেন এই কাজটা করলে? এই কাজটা না করে তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলতে।
তাহলে আমি এত কষ্ট পেতাম না। তবু যে একই পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারতাম দুজন। একবার কি তোমার বুক কাঁপলো না? একবার কি তোমার এই স্বপ্নের কথা মনে পড়লো না? কি করে বাঁচবো তুমি হিনা? উন্মাদের মতন বিলাপ করতে থাকে। সে আবার বলল, তুমি আগে থেকে প্ল্যান করেছিলে আমি একা রেখে চলে যাবে, তাই তো ওভাবে আমায় বিয়ে করলে। আমি এতটা বোকা, কালকে তোমার বলা কথা এক ফোঁটা ইঙ্গিত বুঝতে পারিনি। কেন এমন করলে? আলতো করে নীলের গালে হাত দিয়ে বলল, এই নীল, তুমি না বলেছ আমায় আমি বিয়ে করবে? আমাদের প্রথম ছেলে হোক বা মেয়ে হোক, তার নাম রাখবে স্বপ্নীল। আমাদের দুজনের নাম একত্র করে একটা নাম বানিয়েছিলে আমাদের সন্তানের নাম রাখার জন্য। তাহলে কেন চলে যাচ্ছ? আমাকে একটা সফল গিফট না করে চলে গেলে। উন্মাদের মতো বকতে থাকে। বন্ধুরা মুখ চেপে কান্না করছে বন্ধুর কান্না দেখে। রোদ সমুদ্রকে জড়িয়ে ধরে। সে বলল, আমার আর সহ্য হচ্ছে না। কেন আল্লাহ তাআলা এমন করলো? স্বপ্নর মতো ভালো মানুষের সাথে এতটাই খারাপ হলো কেন? স্বপ্নর চোখ যায় নীলের নাকে তুলা দেওয়া, কানে তুলা দেওয়া। সেগুলো ফেলে দিয়ে বলল, এগুলো কে দিয়েছে? আমার কদম ফুলে কি কষ্ট হচ্ছে না নিঃশ্বাস নিতে? এসব আজে বাজে জিনিস দেবে না কেউ। সমুদ্র এসে বলল, এগুলো তার প্রয়োজন আছে এখন? সমুদ্রকে ধমকিয়ে স্বপ্ন বলল, প্রয়োজন আছে মানে? এগুলো দিলে তো নীলের দম আটকে যাবে। তুই কি চাস আমার নীল দম আটকে মরে যাক? স্বপ্নর কষ্টে বুক ফেটে যাচ্ছে। সমুদ্র স্বপ্নর কাঁধে হাত দিয়ে বলল, অনেক হয়েছে তো, এবার নীলকে নিয়ে যেতে হবে। না, আবার নীলকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। আবার নীল ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে আমায় খুঁজবে, খুঁজে না পেলে আমার উপরও রেগে যাবে। নীল আর কখনো উঠবে না, তোর ডাকে আর সাড়া দিবে না। নীল চিরনিদ্রায় গেছে। চুপ কর, কিছু বলছিস? আমার নীল উঠবে, আমায় সুর বলে বলে ডাকবে। পাগলামি করছে, সীমাহীন পাগলামি করছে স্বপ্ন। কেউ বোঝাতে পারছে না স্বপ্ন একই কথা। নীল ঘুমাচ্ছে, ঘুম থেকে জাগবে। নীলের খাটিয়ে নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু স্বপ্ন কিছুতেই খাটিয়ে ছাড়বে না। নীলকে কোথাও নিয়ে যেতে দেবে না, কিন্তু স্বপ্ন তার কদম ফুল নিয়ে যেতে দেবে না। সবাই মিলে স্বপ্নকে ধরে রাখে। তারপর শাহেদ ডাক্তারকে ফোন করে। ডাক্তার এসে স্বপ্নকে ইঞ্জেকশন পুশ করে দেয়, স্বপ্নকে ঘুম পাড়িয়ে দেয়। এটা না করলে নীলকে নিয়ে যেতে দেবে না স্বপ্ন। তাই সমুদ্র বাধ্য হয়ে এমনটা করেছে। সমুদ্র, তামিম, তার বড় আব্বু, তার চাচা কাউকে নীলের খাটিয়ে ধরতে দেয়নি। যাদের জন্য তাদের প্রাণকে আজকে চিরদিনের জন্য রেখে আসবে, তাদের খাটিয়ে ধরার অধিকার নেই। পিতার কাছে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সন্তানের খাটিয়া কাঁধে করে নিয়ে যাওয়া। সন্তানের দেহ বহন করা সেই ক্ষমতা কোনো পিতার নেই। এখন তার আরও বেশি কষ্ট হচ্ছে তার সন্তানের খাটিয়া তাকে ধরতে দেয়নি। তার এখন মনে হচ্ছে তার কেন মরণ হয়নি এই দিন দেখার আগে। তার কারণে হয়েছে। একজন সারা জীবনের জন্য চিরনিদ্রায় চলে গেছে, আরেকজন সাময়িক সময়ের জন্য নিদ্রারত। তাদের ভালোবাসার করুণ পরিণতি হয়েছে। দুটি দেহের মিলন না হোক, দুটো অন্তরে দুটো মনের মিল অবশ্যই হয়েছে। স্বপ্নের পৃথিবীতে নীল আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেহর মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয়নি। দুটো হৃদয়ের আত্মা এখনো বেঁচে আছে।